10 বছর পর দেশে এসে সব শুনতে হবে, এটা আমি কখনোই ভাবিনি মা। ভেবেছিলাম দেশে আসলে তোমরা অনেক খুশি হবে আমাকে দেখে, আমি তোমাদের অনেক আদর যত্ন আর ভালোবাসা পাবো, তোমাদের কাছে পুতুলের কথা বলবো। কিন্তু আমার সব স্বপ্ন যেভাবে মিথ্যে হয়ে যাবে জানা ছিল না। এত আবেগ দেখিয়ে লাভ নেই, এই ঘরে তোর জায়গা হবে না। আমার টাকায় তৈরি বিল্ডিং এটা, আমার এখানে জায়গা হবে না তো কার জায়গা হবে? তোর কাছে কোনো প্রমাণ আছে এটা যে তোর টাকায় তৈরি? আর তাছাড়াও এই বাড়ির জায়গা সবকিছু আব্বু আমার নামে লিখে দিয়েছে। আবির রেগে আকিবের গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় দেয়। আকিব মাটিতে পড়ে যায়, উল্টো হয়ে ঘুরে আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। আবির আকিবের কাছে গিয়ে শার্টের কলার টেনে দাঁড় করিয়ে বলে, তোদের বিশ্বাস করে আমার সমস্ত পুঁজি তোদের হাতে তুলে দিয়েছি, আর এখন প্রমাণ চাস তোরা? আর আমার টাকার তৈরি বিল্ডিং তোর নামে হয় কি করে? হ্যাঁ, একটাও তো ইনকাম করিস না, আমার টাকায় ফুটানি করে বেড়াস, আর এখন আমার মুখে মুখে কথা বলিস। আবিরের কথা শেষ হবার আগে আরফান শেখ আবিরের হাত আকিবের কলার থেকে ছাড়িয়ে আবিরের গালে থাপ্পড় দেয়। আবির অবাক হয়ে তাকায় আরফান শেখের দিকে। আরফান শেখ রাগী কণ্ঠে বলে, অনেক সময় থেকে তোর সব কিছু সহ্য করছি, বেয়াদবির একটা সীমা থাকে প্রয়োজন। হ্যাঁ, তোর টাকা দিয়ে আমরা সব কিছু করেছি, আর তোকে এই ঘর ঢুকতে দেব না। তুই কি করতে পারিস কর গিয়ে। আরফান শেখের কথা শুনে আবিরের চোখ থেকে পানি ঝরতে থাকে। এত সময় অনেক কষ্টে চোখের পানি আটকে রাখলেও এখন আর পারল না, চোখের পানি গাল গড়িয়ে মাটিতে পড়তে থাকে। আকলিমা বেগম এগিয়ে এসে বলে, এখানে দাঁড়িয়ে নাটক না করে তোর জন্য ওই যে বনের ঘর বানানো আছে, গিয়ে সেখানে নাটক কর। এই বাসায় তোর জন্য কোনো জায়গা নেই, আর তোমরাও এখানে দাঁড়িয়ে ওর কথা শুনছ। ঘরে এসে দরজা বন্ধ করে দাও। ইচ্ছে হলে ওই ঘরে থাকবে, আর ইচ্ছে না হলে এখান থেকে চলে যাবে। সবাই একসাথে বাসার ভেতরে চলে যায়। আবির সেখানেই হাঁটু ভাঁজ করে বসে মাটির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। বুক ফেটে কান্না আসছে আবিরের। আশেপাশে তাকিয়ে দেখে মানুষ ভিড় হতে শুরু করেছে। বসা থেকে উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে বোনের ঘরে চলে আসে লাকেজ নিয়ে। দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে সবাই ঘরের মধ্যে বসে আছে একসাথে। আকিব বলে, তুমি ওকে একটা থাপ্পড় দিলা আব্বু, তুমি কিছু না বললে দেখতে আমি ওকে মেরে ওখানেই ফেলে রাখতাম। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলে। তুই থাম তো, আমি ভাবছি অন্য কথা। ওকে তো বলে আসলাম যা করতে পারিস কর, এখনো যদি পুলিশের কাছে যায় তখন কি হবে? কি হলো কিছুই বুঝতেছেন না তাই তো? কে এই আবির, আর কেনই বা তার বাবা মা তাকে এত অবহেলা অত্যাচার করতেছে, আর সে 10 বছর প্রবাসে থাকার কথা বলতেছে? তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের সাথে থাকলেই সবকিছু জানতে পারবেন। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। দীর্ঘ 10 বছর পর আজ নিজের দেশে ফিরছি, আপন মানুষগুলোকে দেখবো। আমি যে দেশে ফিরছি সেটা অবশ্য কাউকে জানায়নি। বাড়ি ফিরে আব্বু আম্মু আর ছোট ভাইকে সারপ্রাইজ দেবো বলে কাউকে কিছুই জানেনি। সবাই হয়তো আমাকে দেখে খুব অবাক হবে আর খুশি হবে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বসে আছি, 7 ঘন্টার ট্রানজাকশন। মনটা কিছুতেই মানছে না, ইচ্ছে করছে উড়ে চলে যাই দেশে। এতটা ছটফট করছে মনটা, একটু ঘুমিয়ে নেই, তাতে হয়তো সময়টাও চলে যাবে আর বুকের ছটফটটাও বন্ধ হবে। আবার মাথায় চিন্তা আসছে, যদি ঘুমের কারণে প্লেন উড়ান দিয়ে দেয় তাহলে আমাকে রেখে। 2 বন্ধু একসাথে বাড়ি ফিরছি। 10 বছর প্রবাস জীবনের 7 বছর 2 বন্ধু একসাথেই কাটিয়েছে। ওর নাম সবুজ, দেশের বাড়ি মুন্সিগঞ্জের আদারা গ্রামে, আর আমি ওর পাশে নারায়ণগঞ্জের সদরে। আচ্ছা, তুই এত ছটফট করছিস কেন? কি হয়েছে বলতো? মনটা কেমন জানি করছে রে, নিজেদের স্বাভাবিক করতেই পারছি না। এত বছর পর বাড়ি ফিরবো, আপন মানুষগুলোকে দেখবো, সবাই আমাকে দেখে কেমন রিয়াকশন করবে সেটা ভাবছি। আমিও তো 10 বছর পর দেশে যাচ্ছি, কই আমি তো তোর মতো ছটফট করছি না। আচ্ছা আমি একটু ঘুমাই, সময় হলে তুই আমাকে ডাকিস। বলেই আবির বেঞ্চে শুয়ে পড়ে। সবুজ মুখে হাত রেখে হাসে। সবুজ মোবাইল টিপতে ব্যস্ত হয়ে যায়। আবির ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম কিছুতেই আসে না। একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে। সবুজ এটা দেখে একা একাই মাথা নাড়ছে আর হাসছে। সবুজ আবার মোবাইল টিপতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ অনেকটা সময় ফাইনালি সেই কাঙ্ক্ষিত সময় আসে।
এয়ারপোর্টের সকল ফর্মালিটি শেষ করে দুই বন্ধু প্লেনে উঠে বসে। কয়েক ঘন্টা পর প্লেন এসে ল্যান্ড করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্লেন থেকে নেমে সকল ফর্মালিটিস শেষ করে দুই বন্ধু এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি ঠিক করে দুই বন্ধু বিদায় নিয়ে যে যার গন্তব্যে রওনা দেয়। 2 ঘন্টা পর আবির এসে নিজের গন্তব্যে পৌঁছায়। গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। 2 চোখ ভরে বাড়িটা দেখছে আবির। নিজের কষ্টের টাকা দিয়ে তৈরি এই বাড়ি। বাহির থেকে ডাকতে থাকে নিজের আব্বু আর ভাইকে। আব্বু, আকিব কোথায়? তোমরা বের হয়ে দেখো কে এসেছে। বাহির থেকে কারোর কণ্ঠ শুনে সবাই বের হয়ে আসে। আবির ভেবেছিল তাকে দেখে সবাই খুশিতে এসে জড়িয়ে ধরবে, কিন্তু আবিরকে ভুল প্রমাণ করে দিয়ে কেমন মন খারাপ হয়ে গেছে সবার। আবির এগিয়ে বলে, আব্বু কেমন আছো তুমি? আমাকে দেখে খুশি হওনি তোমরা? খুশি হওয়ার মতো কি হয়েছে? তুমি কাউকে কিছু না বলে এভাবে চলে আসলে কেন? এটা কেমন কথা আকিব? আমি 10 বছর পর দেশে আসলাম আর তুই আমার সাথে এইভাবে কথা বলছিস। আব্বু তুমি কিছু বলছো না যে? কি বলবো আমি, তোর এইভাবে আসাটা ঠিক হয়নি। আমি 10 বছর পর দেশে আসলাম আব্বু, কোথায় ভাবলাম তোমরা খুশি হবে আমাকে দেখে। আর তোমরা বলছো আমি কেন আসলাম? সে 18 বছর বয়সেই দেশ ছেড়ে গিয়েছিলাম আর 28 বছর বয়সে ফিরে আসলাম, আর তোমরা আমাকে বলছো কেন আসলাম। খুশি হবার মতো তো কিছু হয়নি, এখনো ঋণ শেষ হয়নি আর তুই দেশে ফিরে আসলি। ঋণ শেষ হয়নি মানে কি আব্বু? আমি তো 10 বছরের সকল টাকা তোমাদের দিয়েছি, নিজের কাছে একটা টাকাও রাখিনি, আর ঋণ শেষ হয়নি মানে কি? দেখছো আব্বু, আসতে না আসতে টাকার হিসেব চাইছে। এজন্য কি তুমি এত টাকা ঋণ করে ওকে দেশের বাইরে পাঠিয়েছিলে? আমি কোথায় টাকার হিসেব চাইলাম আকিব? তুই আব্বুকে কেন উল্টাপাল্টা কথা বলছিস? আব্বু বললো ঋণ শেষ হয়নি, তাই বললাম। তুই যে কি বলতে চাইছিস সেটা আমি বুঝতে পারছি। কয় মাসের জন্য আসছিস সেটা বল। কয় মাসের জন্য আসছি মানে কি আব্বু? এখনো ঘরে পা রাখতে পারলাম না আর তুমি যাওয়ার কথা বলছো। দেখছো আব্বু, তুমি কি বললা আর ও কি উত্তর দিল? এই তুই এত বেশি কেন বুঝতেছিস? হ্যাঁ আকিব আমি তো 4 বছরের বড়, তুই আমাকে তুই করে বলছিস। আব্বু তুমি শুনছো? তো এত লাফালাফি করার কি হলো এসে? তুই বলেছ তুই কি হয়ে গেছে? হ্যাঁ কি আব্বু, এত সকালে এমন চেঁচামেচি কেন? আবির অবাক হয়ে সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আছে। এ তো তার ভালোবাসার মানুষ পুতুল। পরনে লাল রঙের শাড়ি, গলায় স্বর্ণের নেকলেস, কানে স্বর্ণের দোল, 2 হাত ভর্তি স্বর্ণের চুড়ি, নাকি ছোট্ট একটা স্বর্ণের নাকফুল। দেখে মনে হয়েছে সদ্য পুতুলের বিয়ে হয়েছে। পুতুলকে দেখে আবির তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, ও আচ্ছা, তাহলে এই কথা। তোমরা আগে থেকেই জানতে আমি আসবো আর এতক্ষণ আমার সাথে মজা করছিলে। পুতুলকে আগেই বউ সাজিয়ে এখানে নিয়ে এসেছো। পুতুল তোমাকে না বলছিলাম আমি আসার পর আব্বু আমাকে সবকিছু বলবো, তুমি আগেই সব বলে দিয়েছো। যাক ভালোই হলো। আব্বু আমি এখন খুব টায়ার্ড, আগে রেস্ট করবো, তারপর তোমরা কাজে ডেকে পুতুলের আমার বিয়ে পড়িয়ে দিও। বলেই আবির বাড়ির দিকে এক পা এগোতেই আকিব আবিরের বুকে হাত রেখে থামিয়ে দেয়। আবির নিজের বুকের দিকে একবার তাকিয়ে আকিবের দিকে তাকায়। আকিবের চেহারার আগে লাল হয়ে গেছে। আকিব রাগী কণ্ঠে বলে, তোর সাহস তো কম না, তুই আমার বিয়ে করা বউকে বিয়ে করার কথা বলছিস? আমার বিয়ে করা বউ? কথাটা শুনে আবিরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পেছনে সরে গিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ছোট ভাই আকিবের দিকে। চোখ দুটি ছলছল করছে। এই মনে হয় চোখ থেকে অশ্রুধারা বইতে শুরু করবে। কাঁদো কাঁদো কণ্ঠে আবির বলে, আকিব তুই কি তাই বললি? আমি যা শুনলাম। কেন, কানে কম শুনতে পাস নাকি? আজ 1 সপ্তাহ হয়েছে আমি আর পুতুল একে অপরকে বিয়ে করেছি। 3 বছরের সম্পর্ক আমাদের। আবির যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পুতুল তো তাকে ভালোবাসে, তাহলে 3 বছর তারই ছোট ভাইয়ের সাথে কিভাবে সম্পর্ক থাকে? আবির অশ্রুসিক্ত নয়নে পুতুলের দিকে তাকায়। পুতুল মাথা নিচু করে আছে। সামনের দিকে এগোতে গেলে আকিব আবিরের সামনে হাত রাখে। আবির সেখানেই দাঁড়িয়ে যায়। আকিব দাঁত কিরমির করতে করতে বলে, যা বলার আছে এখান থেকেই বলো, আমার স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টাও করিস না। ভাই তোরা আমার সাথে এমন কেন করছিস? আমি কি অপরাধ করেছি তোদের সাথে? আমি তো তোদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করেছি, তাহলে কেন তোরা আমার সাথে এমন নিষ্ঠুরতম আচরণ করছিস? গতকালও তো তোরা আমার সাথে কত ভালো করে কথা বললি, তাহলে আজকে কি এমন হয়ে গেছে যে তোরা আমার সাথে এমন করছিস? সেটা গতকালের কথা ছিল, আজকের হিসাব আলাদা।
আর কি বলবি, তুই আমাদের সকলের চাওয়া পাওয়া পূর্ণ করেছিস, তাই না? দেশে সবকিছু দাম কত তুই জানিস? মাস শেষে মাত্র 50,000 টাকা পাঠিয়েছিস, তাতে কি হয় আমাদের? আব্বু আম্মুর ওষুধের কত খরচ সেটা তুই জানিস। নিজে তো এর আগে রাজার হারিয়েছিলি, আমরা জানি না মনে করছিস? মাস শেষে তুই 1 লাখ টাকা বেতন পেতি, আর আমাদের বলতি তোর বেতন 60,000 টাকা। 10,000 টাকা তোর খাওয়ার খরচ, আর বাকি টাকা বাসায় দিস। 1 লাখ টাকা বেতন আমার? ভালোই বললি ভাই। আর আমি রাজার হালে ছিলাম ওখানে। আমি ওখানে কত কষ্ট করছি সেটা আমি জানি। একটা রুমে আমরা 10 জন ছিলাম, ছোট্ট একটা রুম, একজনের উপরে আরেকজন, ছোট্ট একটা বাথরুম দিয়েছে সবার জন্য, রান্না করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো। আমার এমনও রাত কেটেছে, না খেয়ে ঘুমিয়েছি। তোদের জন্য আমি কি না করছি, আর তোরা এখন আমাকে এইসব শোনাচ্ছিস? হায় রে বেঈমান। মুখের ভাষা ঠিক করে কথা বল, তোর সাহস তো কম না, তুই আমাদের বেঈমান বলছিস? আব্বু, তোমার ছোট ছেলে আমাকে এত কিছু বললো, তুমি তো তখন কিছু বললে না ওকে। আর আমি একটা কথা বলেছি, তাতেই তোমার এত রাগ হয়ে গেল? এই যে এত বড় বাড়ি করেছো কার টাকায়? এত দামি পোশাক পরিয়েছো, সেটা তো আমার টাকায়। সবার হাতে এত দামি মোবাইল, এটাও তো আমার টাকায়। আর কি, তুই যে বাইক কিনেছিস, সেটা তো আমার টাকায়। 10 বছর আগে যখন আমি ইরাকে যাই, তখন তোমাদের কি ছিল আব্বু? ছোট্ট একটা ভাঙা ঘর। আর আজ 10 বছর পর এত বড় বিল্ডিং করেছো, সেটা তো আমারই টাকা। তোর টাকায় সব করেছি আমরা, তাই না? তোকে বিদেশে পাঠানোর জন্য যে তোর আব্বু নিজের জমি বিক্রি করেছে, সেটা কি তোর মনে নেই? আমি আমার মায়ের দেওয়া গয়নাও বিক্রি করেছি, সেটা কি তোর মনে নেই? আর আজ এসে বলছিস সবকিছু তোর। আবির নিজের মায়ের কণ্ঠ শুনে বাড়ির দরজার দিকে তাকায়। উপরের কথাগুলো বলতে বলতে ঘর থেকে বের হয়ে আসে আকলিমা বেগম। আবির অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। মা, তুমি ওইসব বলছো? 10 বছর পর দেশে এসেছি, কত স্বপ্ন 2 চোখে নিয়ে। সেই স্বপ্ন তোমরা আমার চোখের পানি দিয়ে মুছে দিলে। আমার ভাই আর আব্বু আমাকে বাসার ভিতরে যেতে দিতে চাইছে না। যাকে আমি ভালোবাসতাম, তাকে আমার ছোট ভাই বিয়ে করে নিয়ে এসেছে। আমি এই দুঃখ কার কাছে বলবো মা? তুমিও স্বার্থপরের মতো কথা বলছো। তুই পুতুলকে ভালোবাসলে কি হবে? পুতুল ভালোবাসে আকিবকে, আর মা বাবা হিসাবে আমাদের যা করার আমরা তাই করেছি। আর তুই কাউকে কিছু না বলে কেন দেশে আসছিস? এখনো যে ঋণ আছে, সেগুলো এখন কে দেবে? দেশে আর কয়েকটা বছর পর আসলে কি হতো? আমি এটাই বলতে চেয়েছিলাম মা, কিন্তু তার আগেই আমাদের জন্য এই করছে সেই করছে শুরু করে দিয়েছে। 10 বছর পর দেশে এসে সব শুনতে হবে, এটা আমি কখনোই ভাবিনি মা। ভেবেছিলাম দেশে আসলে তোমরা অনেক খুশি হবে আমাকে দেখে। আমি তোমাদের অনেক আদর, যত্ন আর ভালোবাসা পাবো। তোমাদের কাছে পুতুলের কথা বলবো, কিন্তু আমার সব স্বপ্ন যেভাবে মিথ্যে হয়ে যাবে জানা ছিল না। এত আবেগ দেখিয়ে লাভ নেই, এই ঘরে তোর জায়গা হবে না। আমার টাকায় তৈরি বিল্ডিং এটা, আমার এখানে জায়গা হবে না তো কার জায়গা হবে? তোর কাছে কোনো প্রমাণ আছে এটা যে তোর টাকায় তৈরি? আর তাছাড়াও এই বাড়ির জায়গা সবকিছু আব্বু আমার নামে লিখে দিয়েছে। আবির রেগে আকিবের গালে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় দেয়। আকিব মাটিতে পড়ে যায়। উল্টো হয়ে ঘুরে আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। আবির আকিবের কাছে গিয়ে শার্টের কলার টেনে দাঁড় করিয়ে বলে, তোদের বিশ্বাস করে আমার সমস্ত পুঁজি তোদের হাতে তুলে দিয়েছি, আর এখন প্রমাণ চাস তোরা? আর আমার টাকার তৈরি বিল্ডিং তোর নামে হয় কি করে? হ্যাঁ, একটাও তো ইনকাম করিস না, আমার টাকায় ফুটানি করে বেড়াস, আর এখন আমার মুখে মুখে কথা বলিস। আবিরের কথা শেষ হবার আগে আরফান শেখ আবিরের হাত আকিবের কলার থেকে ছাড়িয়ে আবিরের গালে থাপ্পড় দেয়। আবির অবাক হয়ে তাকায় আরফান শেখের দিকে। আরফান শেখ রাগী কণ্ঠে বলে, অনেক সময় থেকে তোর সবকিছু সহ্য করছি, বেয়াদবির একটা সীমা থাকে প্রয়োজন। হ্যাঁ, তোর টাকা দিয়ে আমরা সবকিছু করেছি, আর তোকে এই ঘর ঢুকতে দেব না। তুই কি করতে পারিস কর গিয়ে। আরফান শেখের কথা শুনে আবিরের চোখ থেকে পানি ঝরতে থাকে। এত সময় অনেক কষ্টে চোখের পানি আটকে রাখলেও এখন আর পারল না। চোখের পানি গাল গড়িয়ে মাটিতে পড়তে থাকে। আকলিমা বেগম এগিয়ে এসে বলে, এখানে দাঁড়িয়ে নাটক না করে তোর জন্য ওই যে বনের ঘর বানানো আছে, গিয়ে সেখানে নাটক কর। এই বাসায় তোর জন্য কোনো জায়গা নেই। আর তোমরাও এখানে দাঁড়িয়ে ওর কথা শুনছো? ঘরে এসে দরজা বন্ধ করে দাও। ইচ্ছে হলে ওই ঘরে থাকবে, আর ইচ্ছে না হলে এখান থেকে চলে যাবে। সবাই একসাথে বাসার ভেতরে চলে যায়। আবির সেখানেই হাঁটু ভাঁজ করে বসে মাটির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। বুক ফেটে কান্না আসছে আবিরের।
আশেপাশে তাকিয়ে দেখে মানুষ ভিড় হতে শুরু করেছে। বসা থেকে উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে বোনের ঘরে চলে আসে লাগেজ নিয়ে। দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে সবাই ঘরের মধ্যে বসে আছে একসাথে। আকিব বলে, তুমি ওকে একটা থাপ্পড় দিলা আব্বু, তুমি কিছু না বললে দেখতে আমি ওকে মেরে ওখানেই ফেলে রাখতাম। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলে। তুই থাম তো, আমি ভাবছি অন্য কথা। ওকে তো বলে আসলাম যা করতে পারিস কর, এখন ও যদি পুলিশের কাছে যায় তখন কি হবে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো আব্বু, ওর কাছে কোনো রকমের কোনো প্রমাণ নেই। ও চাইলেও আমাদের কিছু করতে পারবে না, তুমি শুধু টেনশন করছো। আকিব কিন্তু ঠিকই বলেছে আব্বু, আবিরের কাছে এমন কোনো প্রমাণ নেই যে চাইলেই আমাদের নামে মামলা করতে পারবে। উল্টো আমরা চাইলে ওর নামে মামলা করতে পারবো। আপনি যে জমি বিক্রি করেছেন ওর বিদেশ যাবার সময়, এটা তো সবাই জানে। ও কিছু করতে চাইলে আমরা ওর নামে মামলা করে বলবো ও আমাদের সেই টাকা দেয়নি। বৌমা কিন্তু ঠিকই কথা বলেছে। আমিও যে গহনা বিক্রি করেছি তারও প্রমাণ আছে। আচ্ছা এসব এখন ছাড়ো, সময় হলে সবকিছু দেখে নিব। সকাল সকাল একটা তামাশা করে দিল। নাস্তা রেডি করেছো? খোদায় পেট জ্বলছে। আব্বু, আপনার আর আকিবের পছন্দের বিরিয়ানি রান্না করেছি আমি আর আম্মু। আপনারা হাত মুখ ধুয়ে আসুন, আমি টেবিলে খাবার দিচ্ছি। উফ, বিরিয়ানির কথা শুনে তো জিভে পানি চলে আসছে। আব্বু চলো আর লেট না করে হাত ধুয়ে খেতে বসে পড়ি। সবাই একসাথে উঠে হাত মুখ ধোয়ার জন্য চলে যায়। অন্যদিকে আবির কান্না করতে করতে মাটিতেই ঘুমিয়ে পড়ে। বিকেল 4টায় মোবাইলের রিংটনের ঘুম ভাঙে আবিরের। মোবাইল হাতে নিয়ে দেখে তার বন্ধু সবুজের কল রিসিভ করতেই ওপাশ থেকে সবুজ বলে, কিরে মামা, কেমন আছিস? বাসায় গিয়ে একেবারে ভুলেই গেলে, একটা ফোনও করলি না এখনো পর্যন্ত। এপাশ থেকে কোনো কথার শব্দ নেই, তবে সবুজ খেয়াল করে গুঙিয়ে গুঙিয়ে কান্নার শব্দ হচ্ছে। সবুজ খুব ভালো করেই বুঝতে পারছে আবির যে কিছু একটা হয়েছে। আবার জিজ্ঞেস করে, আবির কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? বাসায় সবকিছু ঠিক আছে তো? আবির এবার তার নিজের কান্না আটকে রাখতে পারছে না, শব্দ করে কান্না করে দেয়। আবিরকে এমন করে কান্না করতে দেখে সবুজ ভয় পেয়ে যায়। আবির কি হয়েছে তোর? তুই এমন করে কান্না করছিস কেন? সবকিছু ঠিক আছে তো? প্লিজ দোস্ত কথা বল। সবকিছু শেষ হয়ে গেছে আমার সবুজ। সবকিছু শেষ হয়ে গেছে মানে কি? সবকিছু খুলে বলতো আমায়। তোর কথাই আজ সত্যি হলো রে। তুই বলতি না নিজের জন্য কিছু টাকা হলো জমা নিজের কাছে, নয়তো বাড়ি ফিরে কান্না করতে হবে, আজ সেটাই হলো। আরে আমি কি ওসব সত্যি সত্যি বলেছি নাকি? কি হয়েছে আমাকে একটু খুলে বলবি তুই? আর কান্না থামা। কি করে কান্না থামাবো দোস্ত? বাড়ি ফেরার পর আমার সাথে কি কি হয়েছে শুনলে তুইও কান্না করবি। দেখ এখন কিন্তু রাগ হচ্ছে আমার, কি হয়েছে সেটা বল। বাড়ি ফেরার পর কি কি হয়েছে সবকিছু আবির সবুজকে বলে। সব শুনে সবুজ থ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না সে। আবির কান্না করেই যাচ্ছে। সবুজ আবিরকে শান্ত হতে বলে, আবির তুই শান্ত হ, আমি আজকেই তোর বাসায় আসছি। ওনারা তোর সাথে এমনটা করতে পারে না, প্রয়োজন হলে আমরা পুলিশের কাছে যাব। না রে দোস্ত, আমি পুলিশ ডেকে নিজের বাবা মায়ের সম্মান নষ্ট করতে পারবো না। আমার ভাগ্যে যা হবার তাই হয়েছে। আর তাছাড়াও আমি তো প্রথম প্রবাসী নই যাকে নিজের পরিবার ঠকিয়েছে। আমার মতো হাজারো আবির আছে যারা পরিবারের জন্য বছরের পর বছর প্রবাসের মাটিতে কষ্ট করে, আর দিন শেষে তারাই সবার অবহেলার পাত্র হয়ে রয়ে যায়। তাই বলে তোকে সবকিছু থেকে এভাবে বঞ্চিত করবে? এসব কিছু তো কখনো আমার ছিলই না রে। নতুন করে এইসব থেকে বঞ্চিত করার কি আছে? তুই এখন কোথায় আছিস? আছে একটা ছোট্ট কুড়ে ঘরে, আমার 10 বছরের পরিশ্রম দিয়ে তৈরি করা কুড়ে ঘর। আমি এখনই আসছি তোর বাসায়, তোর আব্বু আম্মুর সাথে কথা বলবো আমি। না দোস্ত, তুই আসিস না। আমার সামনে ওরা তোকে অপমান করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আমার পরিবারের মানুষগুলো এখন আর মানুষ নেই, সবাই অমানুষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাকে আসতে না করছিস, আমি আসবো না। তুই আজকে আমার বাসায় আসবি, তারপর কি করা যায় দেখবো। ঠিক আছে, আমি দেখি যদি আসতে পারি তাহলে আসবো। এখন রাখছি, পরে কথা হবে। বলি আবির কল কেটে দেয়। ক্ষুধার জ্বালায় পেটে ব্যথা করছে আবিরের। উঠে ঘর থেকে বের হয়ে শেখ ভিলার সামনে আসে। দরজায় নক করে বাহিরে অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ আসে না। আরো কয়েকবার নক করে তবুও কেউ বের হয়ে আসে না। যখন মন খারাপ করে চলে আসতে যাবে তখন দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকায়। দেখে দরজা খুলে একটা
আকলিমা বেগম বের হয়ে আসে। আবির অসহায় দৃষ্টিতে আকলিমা বেগমের দিকে তাকিয়ে আছে। আকলিমা বেগম আবিরকে দেখে বিরক্ত ভরা চোখে তাকিয়ে থাকে। বিরক্ত ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? এতবার দরজায় নক করছিস কেন? তোকে বলছি না তোর জন্য এই ঘরে জায়গা নেই, আবার কেন এখানে আসছিস? আম্মু, আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। সেই গতকাল আসার সময় খেয়ে এসেছি, এখনো পর্যন্ত না খেয়ে আছি, খুব পেটে ব্যথা করছে ক্ষুধায়। আমাদের বাড়ি কি ফকির মিসকিনদের খাওয়ানোর জন্য মনে হয়? আর তুই না খেয়ে আছিস তাতে আমার কি? দোকান আছে, গিয়ে খেয়ে আয়, তোর জন্য কেউ রান্না করে বসে নেই। কথাটা শুনে আবিরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করে। কান্না জড়ানো কণ্ঠে বলে, ফকির মিসকিন এসে কিছু চাইলেও তো মানুষ তাকে কিছু দেয়, আমাকে না হয় ফকির মিসকিন ভেবেই কিছু দাও, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারলে মরে যা, তোর জন্য আমাদের বাসায় কিচ্ছু নেই। কেন এতটা অবহেলা করছো আম্মু? আমি তো তোমাদের সাথে কোনো অপরাধ করিনি, তাহলে কেন কথা রাখাতে আমাকে মেরে ফেলছো? দুদিন আগেও তো তোমার সাথে আমার কথা হলো, তখন কত সুন্দর করে বাবা বলে ডাকছিলে, তাহলে আজ কি হয়ে গেল এমন যে এতটা বাজে ব্যবহার করছো আমার সাথে? তুই এতদিন বিদেশ ছিলি, টাকা পাঠাতি, তাই তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলেছে। আর এখন তুই দেশে চলে আসছিস, টাকা দিতে পারবি না, তো তোর সাথে আর ভালো ব্যবহার করে লাভ কি? আর ইরাক থেকে একেবারে চলে আসছিস, আর চাইলেও যেতে পারবি না, আমাদের টাকাও দিতে পারবি না, তো তোকে এখন আর তাই আমাদের প্রয়োজন নেই। তার মানে তোমরা আমাকে এতদিন এই জন্য ভালোবাসছো, টাকা দিতে পারতাম বলে? তা নয় তো কি, এখন শুধু তোর পিছনে টাকা নষ্ট করতে হবে, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। শুধু শুধু তোর পিছনে টাকা খরচ করতে পারবো না। আবির বাচ্চাদের মতো শব্দ করে কান্না করতে থাকে। আকলিমা বেগম বিরক্ত হয়ে আবিরের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আবির চোখের পানি মুছতে মুছতে বাড়ির বাহিরে রাস্তায় চলে আসে। বাড়ি থেকে একটু দূরেই একটা ব্যাংক, সেখানে চলে যায়। সাথে করে নিয়ে আসার কিছু ডলার আছে তার কাছে। সেখান থেকে একটা ডলার ভাঙিয়ে চলে আসে একটা হোটেলে। এত বছর বিদেশে থাকার কারণে কেউ ভালো করে চিনে না আবিরকে। আবির চুপচাপ খাবার খেয়ে বিল দিয়ে হাঁটতে থাকে রাস্তার পাশ দিয়ে। অন্যদিকে সবুজ বসে বসে রাগে কটমট করছে। তখনই তার রুমে তার ছোট বোন তন্নি আসে। তন্নির বয়স এখন 19, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে সে। সবুজকে এমন করে রাগী ভাবে বসে থাকতে দেখে তন্নি বলে, তোমার আবার কি হলো ভাইয়া? আসতে না আসতেই রাগে কটমট করছো, কারোর সাথে কিছু হয়েছে? তুই কখন আসলি রুমে? একটু আগেই এসেছি, তোমার সাথে গল্প করব বলে আসলাম, কিন্তু তুমি তো রেগে বোম হয়ে আছো। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তোকে সবসময় আমার একটা বন্ধুর কথা বলতাম না, মনে আছে? ওই যে আবির নামের তোমার যে বন্ধু, তার কথা বলছো? আবিরের কথা। উনি তো তোমার সাথে দেশে এসেছে। ওর পরিবার ওর সাথে অনেক বড় অন্যায় করেছে। ছেলেটা এতগুলো বছর তাদের জন্য কষ্ট করে সমস্ত টাকা বাসায় পাঠিয়েছে, আর এখন ওকেই বাসার ভেতরে যেতে দেয়নি, একটা ছোট্ট বোনের তৈরি ঘরে থাকতে দিয়েছে। এটা কেমন কথা? ওনার সাথে কেন এমন করছে ওনার পরিবার? এখন তো আর মাস শেষে টাকা দিতে পারবে না, ওর প্রয়োজন এখন শেষ, তাই বলে নিজের সন্তানের সাথে এমন করবে? না জানি বেচারা এখন কি করছে, খেয়েছে কিনা তাও ঠিক নেই। তুমি ওনাকে আমাদের বাসায় নিয়ে আসো, কিছুদিন এখানে থাকলে হয়তো মনটা ভালো হবে। একা থাকলে হয়তো উল্টাপাল্টা কিছু করে বসতে পারে। তুই ঠিকই বলেছিস, আমি আবিরকে আমাদের বাসায় নিয়ে আসব। দেশের বাইরে ও আমার জন্য অনেক কিছু করেছে, আমি ওর কোনো উপকারই করতে পারিনি। আমি মা আর বাবার সাথে কথা বলে আবিরকে আনতে যাব কালকেই। ঠিক আছে, তাই করো। ওনাকে এমন পরিস্থিতিতে একা থাকতে দেওয়া ঠিক হবে না, পরে না আবার সুসাইড করে বসে। সবুজ বলল, তুই ঠিক কথা বলেছিস বোন। আচ্ছা, আমি রাতে খাবার সময় বাবা মায়ের সাথে কথা বলবো। তুই কি শুধু গল্প পড়ার জন্য এসেছিলি নাকি অন্য কিছু? এসেছিলাম তুমি ব্যাগ খুলবে, আমার জন্য কি এনেছো সেইগুলো দেখার জন্য, কিন্তু তোমার বন্ধুর কথা শুনে এখন মনটা খারাপ হয়ে গেল। নিজের বাবা মা এত খারাপ হতে পারে? যাদের জন্য নিজের জীবনটা শেষ করে আসলো
দূর প্রবাসে, তারাই তাকে এমন করে ঠকালো। আচ্ছা এসব ছাড়, আমি আসছি, তুই গিয়ে বাবা মাকে ডাক, আমি ব্যাগ খুলছি। তন্নি ঠিক আছে বলে চলে যায়। সবুজ একটা দীর্ঘশ্বাস ফেলে তন্নির পেছনে পেছনে যেতে থাকে। এইদিকে আবির হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসে। নদীর পানির দিকে তাকিয়ে আছে, নিজের অসহায় মুখটা দেখছে। মাঝে মাঝে ঢেউ এসে তার মুখটাকে গুলিয়ে দিচ্ছে নদীর পানি। আবির নিজের মুখের দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলতে থাকে, আমি প্রবাসী, আমার মন ভাঙাই কি আর আমি ভেঙে যাই কি? তাতে কার কি যায় আসে? আমার চোখের পানিরও করলো মূল্য নেই এই পৃথিবীর কারো কাছে। কিরে, কাদের জন্য এত কিছু করলি তুই? দেখলি তো আজ তারাই তোকে ঘরে ঢুকতে দিল না, এক মুঠো ভাতও খেতে দিল না তোকে। কি কপাল নিয়ে জন্মেছিলি তুই? তোর থেকে তো রাস্তার ভিক্ষা করার ছেলেটা অনেক ভালো আছে। অন্তত নিজের বাবা মা এমন করে ঠকায়নি। তোর মতো প্রবাসী আরো কতই না জানি আছে যাতে তোর মতো কপাল পড়েছে। আমি একজন প্রবাসী বলছি, আমার কোনো মূল্য নেই কারো কাছে। যেটার মূল্য আছে সেটা হলো মাস শেষে আমার পাঠানো টাকার। মাস শেষে পরিবারের শুধু টাকা চেনে। কাজ করেছি নাকি করেনি তা জানতে চায়নি। বেঁচে আছি না মরে গেছি সেটাও ভাবতে চায় না। শুধু টাকা টাকা। মাস শেষ হলে এই পৃথিবীতে নিজেকে ছাড়া কাউকে এতটা আপন ভাবতে নেই। দিন শেষে সে আপন মানুষগুলোই সবচেয়ে বেশি আঘাত দেয়। যারা বলে পৃথিবীতে স্বার্থ ছাড়া শুধুমাত্র পরিবার পাশে থাকে, আমি আজ তাদের বলতে চাই, তুমি অনেক ছোট এখনো, একটু বড় হও, তাহলেই বুঝবে স্বার্থ ছাড়া দিন শেষে পরিবারও পাশে থাকে না। আমি তার সবচেয়ে বড় প্রমাণ। একজন প্রবাসী দিন শেষে কাজ করে যতটা না ক্লান্ত হয় তার থেকে বেশি ক্লান্ত হয়ে যায় পরিবার থেকে দেওয়া অতিরিক্ত চাপ আর মিথ্যে অভিনয়ের ভালোবাসা দেখলে। 18 বছর বয়সে পরিবার সংসারের সকলের চাপ আমার কাঁধে চাপিয়ে পাঠিয়ে দিল সেই দূর প্রবাসে। আশেপাশে মানুষকে দেখানোর জন্য বিল্ডিং তুললো, এলাকার সবার থেকে বেশি জমি কিনলো, কিন্তু এটা একবারও ভালো না এই ছোট্ট ছেলেটা এত চাপ কি করে বহন করলো। মাসের পর মাস কেটে গেছে প্রবাসে, কত কষ্ট করে পরিবারের সকল চাওয়া পাওয়া পূর্ণ করলাম, আর দিন শেষে আচ্ছা আমি হেরে গেলাম সেই পরিবারের কাছে। নিজের জন্য কিছুই জমা রাখেনি পরিবারকে খুশি রাখার জন্য, আজ তারাই আমাকে পর করে দিল। সবাইকে পূর্ণ করতে গিয়ে আজ আমি শূন্য হয়ে গেলাম। একজন প্রবাসী এর চেয়ে বেশি কষ্টের আর কি হতে পারে? এইসব দেখার আগে প্রবাসী কেন আমার মৃত্যু হয়ে গেল না? তাহলে তো মনের মাঝে এতটুকু সান্ত্বনা নিয়ে মরতে পারতাম। আমার পরিবারের মানুষগুলো আমাকে ভালোবাসে, হোক না সেই সান্ত্বনাটা মিথ্যে, তবুও তো তাদের আসল রূপটা দেখতে হতো না। এতটা আঘাত আর অপমান সহ্য করতে হতো না আমাকে। যাকে এতটা ভালোবাসলাম সেও আমাকে ঠকিয়ে আমরা আপন ছোট ভাইকে বিয়ে করলো। সবাই আমাকে শুধু ব্যবহারই করে গেল, কারো থেকে একটুখানি সত্যিকারের ভালোবাসা পেলাম না। সবাই শুধু নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করেই গেল। আমি কি এতটাই খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিলাম? হঠাৎ একটা ছোট্ট বাচ্চা এসে আবিরকে বলে, ভাইজান, আপনার মনে হয় অনেক কষ্ট না? আবির কিছু না বলে ছেলেটার দিকে মুচকি হাসে। ছেলেটা আবিরের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদেন না ভাইজান, দেখবেন আল্লাহ একদিন আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিব। আবির ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে। ছেলেটা আবিরকে জড়িয়ে ধরে। কিছু সময় পর আবির ছেলেটাকে বুক থেকে তুলে পকেট থেকে কিছু টাকা বের করে ছেলেটার হাতে দিয়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে বাসার দিকে যেতে থাকে। হঠাৎ মনে হয় রাতে খাবার জন্য কিছু নেওয়া প্রয়োজন। শেখ ভিলার কেউ তো আর তাকে খেতে দেবে না। একটা দোকানে এসে একটা পাউরুটি, কয়টা কলা আর একটা 7 আপের বোতল নিয়ে বাসার দিকে হাঁটতে থাকে। রাত 10টা। শেখ ভিলার সবাই একসাথে খেতে বসেছে। কত রকমের খাবারের আইটেম তাদের টেবিলে। আর অন্যদিকে আবির শুকনো পাউরুটি খাচ্ছে কলা দিয়ে। চোখের কোণ বেয়ে পানি মাটিতে পড়ছে আবিরের। এত বছর পর দেশে এসে এসব খেতে হচ্ছে। এটা ভেবেই কোথায় ভেবেছিল নিজের মায়ের হাতের রান্না খাবে মায়ের হাতে, কিন্তু নিয়তি তার সকল ইচ্ছে বদলে দিল। এইদিকে শেখ ভিলার সবাই খেতে খেতে কত রকমের গল্প করছে। তখনই আকলিমা বেগম বলে, আজকে বিকেলে ওই ভিখারিটা এসেছিল। এত কিছু হবার পরেও কোন মুখে আবার এই বাসার সামনে এসেছিল ও? আমি তো সেটাই বললাম। আচ্ছা এসব ছাড়ো আম্মু, এসে কি বললো ভিখারিটা? এসে বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। ওর জন্য কি আমাদের বাসায় রান্না করে রাখা আছে নাকি যে ভিখারির মতো খেতে চলে আসছিল? আমিও সেটাই বলছি। তারপর কান্না করতে শুরু করছে। আমিও মুখের উপর দরজা বন্ধ করে দিছি। একদম ভালো করেছো আম্মু, আমাদের বাসার আশেপাশে আসতে দেওয়া যাবে না। যদি একটু সুযোগ পেলে সম্পত্তির ভাগ চেয়ে বসে থাকবে।
ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না বৌমা, ওকে এই বাড়িতেই ঢুকতে দেওয়া হবে না। আব্বু, কালকে আমি পুতুলকে নিয়ে কয়দিনের জন্য কক্সবাজার থেকে ঘুরতে যাব, আমাকে কিছু টাকা দিও তো। এই কদিন আগে তোরা সিলেট ঘুরে আসলি, আবার এখনই কক্সবাজার গিয়ে কি করবে? ছাড় তো, ওদের তো এখন সময় ঘুরে ফিরে কাটানোর জন্য সময় নেই। তুই খাওয়া শেষ আমার রুমে আসিস। ঠিক আছে আব্বু। সবাই এরপর চুপচাপ খেতে থাকে। অন্যদিকে আবির শুয়ে আছে। হুট করে মাথাটা খুব ব্যথা করছে, শরীরও কেঁপে উঠছে। নিজেই নিজের কপালে হাত রেখে বুঝতে পারে জ্বর এসেছে, কিন্তু কি করবে? তাকে দেখার জন্য যে কেউ নেই। অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে দাঁড়ায়, একটা তোয়ালে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসে কলপার। মাথায় অনেক সময় নিজেই পানি দেয়, এরপর তোয়ালে ভিজে পুরো শরীর মুছে নেয় ভালো করে। এই গরমের মধ্যে প্রচন্ড শীত করছে তার। একটা বালতিতে করে অল্প পানি নিয়ে ঘরের ভেতরে চলে আসে। ব্যাগ থেকে নিজের একটা টি শার্ট বের করে কিছু অংশ ছিঁড়ে শুয়ে নিজেই নিজের মাথায় জলপট্টি দিতে থাকে। গায়ের উপরে থাকা কাঁথাটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়, কিন্তু শীত কিছুতেই কমছে না। শরীর একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। একে তো শরীরে জ্বর, অন্যদিকে ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। ওষুধ এনে দেবার জন্য একজন মানুষ নাই। অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করে আবির, ঘুমলে হয়তো একটু ভালো লাগবে সেজন্য। অন্যদিকে আকিব তার আব্বু আম্মুর রুমে আসতেই আরফান শেখ ওয়ার্ড্রপের লক খুলে 20,000 টাকা আকিবের হাতে দিয়ে বলে, এখানে 20,000 টাকা আছে, বৌমাকে নিয়ে ঘুরে আয়। আর আরো টাকা লাগলে আমাকে কল দিস, আমি তোর বিকাশে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমরা তাহলে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আর কালকে কখন যাবি তোরা? এই 8টার দিকে বাসা থেকে বের হব। ট্যাক্সি ভাড়া করে নিয়েছিস তো? হ্যাঁ আব্বু, একটু আগেই কল করে আনোয়ার কাকাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এখন ঘুমিয়ে পড়, রাত তো অনেক হয়ে গেছে। আকিব মাথা নেড়ে রুম থেকে বের হয়ে যায়। আরফান শেখ গিয়ে শুয়ে পড়ে। হায়রে পৃথিবী, যে সন্তান বাবা মায়ের সুখের জন্য এতগুলো বছর গাধার মতো কষ্ট করে প্রবাসে খেটে এলো, সে এতটা অসুস্থ, কিন্তু তাকে দেখার জন্য কেউ নেই। আর অন্যদিকে আরেক ছেলেকে ঘুরতে যাবার জন্য কোনো প্রশ্ন না করেই 20,000 টাকা দিয়ে দিল। এটাই হয়তো নিয়তি। আপনি যত কষ্ট করবেন কারোর জন্য, সেই আপনাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দেবে। পরের দিন সকাল 7টা, আবির ঘুম থেকে উঠে বসে আছে। জ্বর আর মাথা ব্যথা কিছুটা কমেছে, তবে মাথাটা খুব ভার হয়ে আছে। উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে রাতে বাকি থাকা রুটি আর কলা খেয়ে ঘর থেকে বের হয় ওষুধ কিনে আনার জন্য। ঘর থেকে বের হতেই দেখে আকিব আর পুতুল ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠছে। পাশেই তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আবির সামনে যাবে কি যাবে না ভাবতে ভাবতে চলেই আসে। আবিরকে দেখে সবাই বিরক্ত ভরা চোখে তাকায়। আবির সেটা খুব ভালো করেই বুঝতে পারে। এই তুই এখানে কেন আসছিস আবার? আমি তো একটু বাইরে যাচ্ছিলাম আম্মু। আকিব কি কোথাও যাচ্ছে? সেটা জেনে তোর কি কাজ? হ্যাঁ, যেখানে যাচ্ছিলি যা, আমাদের পারিবারিক বিষয়ে তোকে কেউ নাক গলাতে বলেনি। আমি কি তোমাদের পরিবারের বাইরে আম্মু? আমি তো এই পরিবারের বড় ছেলে। তোকে বলছি না, আমাদের একটা সন্তান, আর সেটা হলো আকিব। তুই আমাদের পরিবারের কেউ না। যখন তুই আমাদের না জানিয়ে দেশে এসেছিস, তখন থেকে তোর সাথে আমাদের সকল সম্পর্ক শেষ। আর তাই আমাদের পারিবারিক বিষয় এরপর আর নাক গলাতে আসবি না। এতগুলো বছর পর দেশে আসলাম, কাল রাত থেকে আমি এতটা অসুস্থ, তোমরা তো আমার একটা খবরও নিলে না আব্বু। তোমাদের জন্য কি আমি কিছুই করিনি? অসুস্থ অবস্থায় তোমাদের থেকে একটু সেবা আমি কি আশা করতে পারি না? তুই মরে গেলেও আমাদের কিছু যায় আসে না। আসছে ওনার সেবা করতে হবে, আমাদেরকে কি নিজের চাকর মনে করিস নাকি? সামনে থেকে যা তো। আম্মু, শুধু শুধু ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না তো। তোমরা বাসার ভিতরে চলে যাও, আমরাও আসছি, আমাদের লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পৌঁছে আমাদের কল করে জানিও। আমাদের বাসার আশেপাশে ওকে যদি দেখো তাহলে পুলিশ ডেকে ধরিয়ে দিবা, যত সব আবর্জনা। আবির মাথা নিচু করে চোখের পানি ফেলতে থাকে। এই মানুষগুলোর সুখের কথা ভেবে নিজের জীবনের 10টা বছর প্রবাসে শেষ করে দিয়ে এসেছে, আর আজ তাদের থেকেই এমন ভাষা শুনতে হচ্ছে। এখন সে তাদের কাছে আবর্জনা হয়ে গেছে।
চোখের পানিগুলো আজ তার সাথে বেমানি করে গাল গড়িয়ে মাটিতে পড়ছে। আকিব আর পুতুল গাড়িতে উঠে বসে, গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। আকলিমা বেগম আর আরফান শেখ বাসার ভিতরে চলে যায়। আবির কিছু সময় অসহায় দৃষ্টিতে বাসার দিকে তাকিয়ে থেকে চলে আসে একটা ফার্মেসিতে। কিছু জ্বরের আর মাথা ব্যথার মেডিসিন নিয়ে চলে আসে বাসায়। মেডিসিন খেয়ে বসে আছে। ঠিকমতো খাবার না খাওয়ায় মেডিসিনে উল্টো রিয়েকশন শুরু করে। আবির ঘরের বাহিরে দাঁড়িয়ে বমি করতে থাকে। বমি করতে করতে সেখানে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। মাথা উপরের দিকে তুলতে পারছে না, পুরো মুখ লাল হয়ে উঠেছে, শরীর থরথর করে কাঁপছে। বসা থেকে উঠবে সেই শক্তিটুকু শরীরে নেই। মাথা ঘুরে হুট করে ঘরের বাহিরে পড়ে যায়। খুব দ্রুত নিঃশ্বাস ফেলতে থাকে। চোখ ঝাপসা হয়ে আসে, মনে হচ্ছে যে নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে। তখনই সেখানে সবুজ আসে। আশেপাশে তাকিয়ে আবিরের বলা সেই কুড়ে ঘর খুঁজতে থাকে। হঠাৎ সবুজের চোখ যায় বাড়ির উঠোনে, কেউ মাটিতে পড়ে আছে। সবুজের চিনতে কষ্ট হতো না তার বন্ধুকে। দৌড়ে আবিরের কাছে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে। নিজের পায়ের উপরে আবিরের মাথা রেখে সবুজ চোখের পানি ছেড়ে দেয়। কান্না করতে করতে সবুজ বলে, আবির কি হয়েছে তো? কি অবস্থা করেছিস নিজের মাত্র 2 দিনে? আবির শুধু চোখ খুলে তাকিয়ে আছে সবুজের দিকে, কিন্তু কথা বলার শক্তি পাচ্ছে না। সবুজ খুব ভালো করে বুঝতে পারছে আবিরের অবস্থা, তাই সে আর সময় নষ্ট না করে আবিরকে কোলে তুলে তাড়াতাড়ি রাস্তার পাশে চলে আসে। একটা গাড়ি নিয়ে আবিরকে বসিয়ে নিজেও বসে পড়ে। তারপর ড্রাইভারকে বলে হসপিটালে যাবার জন্য। ড্রাইভার দ্রুত ড্রাইভ করে চলে আসে হসপিটালে। গাড়ি ভাড়া দিয়ে আবিরকে কোলে নিয়ে চলে আসে হসপিটালের ভেতরে। ডক্টর আবিরের অবস্থা দেখে দ্রুত বেডে শিফট করে দেয়। এরপর চেক আপ করে স্লাইন লাগিয়ে দেয়। সবকিছু ডক্টরকে জিজ্ঞেস করে কি হয়েছে আবিরের। ডক্টর জানায় ঠিকমতো না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, আর খালি পেটে মেডিসিন খাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। কিছু সময় রেস্ট করলে ঠিক হয়ে যাবে, আর ঠিকমতো খাবার খাওয়ার জন্য বলে দেয়। সবুজ আবিরের মাথার পাশে বসে আছে। আবির ঘুমিয়ে আছে। প্রায় ঘন্টা খানেক পর আবিরের সেন্স ফিরে। আবির চোখ খুলে দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে। পাশে বসে আছে তার বন্ধু সবুজ। আমি হসপিটালে কেন সবুজ? তোর সাথে দেখা করার জন্য তোর বাসায় এসেছিলাম। এসে দেখি তুই উঠানে পড়ে আছিস। কি অবস্থা করেছিস নিজের মাত্র 2 দিনে? আর তোর সাথে তো টাকা আছে, তাহলে খাবার তো বাহির থেকেও কিনে খেতে পারতি। মরার ইচ্ছে জেগেছে তোর? এই জীবন রেখে কি লাভ দোস্ত, যেখানে নিজের পরিবার একটু খোঁজ নেয় না, যাদের জন্য এত কিছু করলাম। তাই বলে তুই নিজের ক্ষতি করবি? যাই হোক, আমি তোকে আমার সাথে নিতে এসেছি। এখানে আমি তোকে থাকতে দিব না, অন্তত এসব নিজের চোখে দেখার পর। তোর সাথে কোথায় যাব আমি? আমার বাসায় যাবি। আমি আব্বু আম্মুর সাথে কথা বলেছি, তারা বলেছে তোকে নিয়ে যেতে। তুই পাগল হয়ে গেছিস? এটা সম্ভব না দোস্ত। আমি তোর কোনো কথাই শুনবো না। এখানে থেকে তোর বাসায় যাব, তোর ব্যাগ নিয়ে সোজা আমার বাসায়। তুই থাক, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সবুজ চলে যায় সোজা ডক্টরের রুমে। ডক্টরের সাথে কথা বলে আবিরকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে চলে আসে বাসায়। আবিরের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হতে গেলে আবির বলে, সবুজ থাক না দোস্ত, শুধু শুধু তোর বাসায় গিয়ে আমি উটকো ঝামেলা হব। আর একটা ফালতু কথাও বলবি না। তুই উটকো ঝামেলা কেন হবি? আমি আজও ভুলিনি দেশের বাইরে সেই দিনগুলো, যেখানে নিজের আপন মানুষগুলো একদিন থাকার জন্য জায়গা দেয়নি আমাকে। সেখানে তুই আমাকে তোর বাসায় 1 মাস রেখেছিস, আমাকে বসিয়ে বসিয়ে খাইয়েছিস, আমার জন্য কাজ খুঁজেছিস। আপন মানুষ এতটা করে না, তুই আমার জন্য যতটা করেছিস। তোর মতো বন্ধু সবার কপালে থাকে না দোস্ত। আমি খুব লাকি যে উপরওয়ালা তোর মতো একজন বন্ধু আমাকে দিয়েছে। আর কোনো কথা না বলে চুপচাপ চল আমার সাথে। আবিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগ নিয়ে সবুজ ঘর থেকে বের হয়ে যায়। আবির আর কি করবে, সেও পেছনে পেছনে বের হয়ে আসে। যখন শেখ ভিলার সামনে দিয়ে যাবে দেখে আবিরের আব্বু হাত ভর্তি বাজার নিয়ে বাসার দিকে যাচ্ছে। সবুজ আবিরের আব্বুকে উদ্দেশ্য করে বলে, আপনি কি আবিরের আব্বু? হ্যাঁ, কেন, কি হয়েছে? আর তুমি কে? আমি কে সেটা আপনার না জানলে হবে। আপনারা কি আবিরের সাথে কাজটা ঠিক করেছেন? এই ছেলে, তুমি কে আমাকে প্রশ্ন করার? আর আমি কার সাথে কেমন করব সেটা তোমার থেকে শিখতে হবে না। অবশ্যই হবে। আপনি একটা অমানুষ।
শুধু আপনি নন, আপনার পুরো পরিবার অমানুষ। সবুজ, কি বলছিস তুই এসব? চল এখান থেকে, কাউকে কিছু বলিস না। ও আচ্ছা, এসব তাহলে তোর সাজানো দালাল নিয়ে এসেছিস আমাদের জব্দ করার জন্য? বাহিরে চেঁচামেচি শুনে আকলিমা বেগমও বাসা থেকে বের হয়ে আসে। এসে দেখে তার স্বামীর সাথে কারো কথা কাটাকাটি হচ্ছে। কাছে এসে বুঝতে পারে কি নিয়ে কথা হচ্ছে। আকলিমা বেগম বলে, এই ছেলে, চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো মানুষটাকে ইচ্ছে মতন মার খাইয়ে তারপর এখান থেকে বের করব। আরে চুপ থাকেন, আপনারা কি লোক ডাকবেন? এই যে ছেলেটাকে দেখছেন না, ও চাইলে এই বাড়ি থেকে আপনাদের টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে পারে। এতগুলো বছর বিদেশে থেকে এত কষ্ট করে টাকা দিয়েছে আপনাদের কাছে, আর সেই টাকা দিয়ে এত বড় বাড়ি করেছেন। হাত ভর্তি এই বাজারে ওর শরীরে ঘাম লেগে আছে, আর দেশে আসতেই ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ কি? কারণ হলো এখন তো আর সোনার ডিম পাড়া হাঁসটা টাকা দিতে পারবে না। আপনাদের বাবা মা যে সন্তানের আছে, তার আর বাইরের শত্রু প্রয়োজন হয় না। এত কষ্ট করলে আপনাদের জন্য, আর আপনারা ওর সাথে এত বড় অন্যায় করলেন, তবুও চোখে মুখে একটু অনুতপ্ত বোধ নেই। আবার বড় বড় কথা বলছেন। একটা বলি মনে রাখবেন, আপনারা আজ ওর সাথে যা করলেন, একদিন আপনাদের সাথেও এমনটাই হবে। ছোট ছেলের কথা শুনে বড় ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়েছেন না? মনে রাখবেন, একদিন আপনার সেই আদরের ছোট ছেলেই আপনাদের রাস্তায় নামিয়ে দেবে। আর আমি সেই দিনটা দেখার অপেক্ষায় রইলাম। ওর প্রতিটি কষ্টের মূল্য আপনাদের চোখের পানি দিয়ে দিতে হবে। আপনাদের শেষ সময় কাটবে এই শহরের কোনো বৃদ্ধাশ্রমে। আবির, আয়। বলেই সবুজ আবিরের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। আকলিমা বেগম আর আরফান শেখ রাগে কটমট করতে থাকে। একটা গাড়ি নিয়ে আবির আর সবুজ উঠে বসে। ড্রাইভারকে লোকেশন বলতে ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে থাকে। আবির বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সবুজ বুঝতে পারছে, কিন্তু বাধা না দিয়ে সে চুপচাপ বসে আছে। সবুজ মনে মনে বলে, কেঁদে নে আবির, মন ভরে কেঁদে নে। আমি তোকে কথা দিচ্ছি, এরপর তোকে আর কখনো কান্না করতে দেব না। তোকে আমি এমন করে গড়ে তুলবো, তোর পরিবার একদিন তোর কাছে এসে তোর পা জড়িয়ে ধরে কান্না করবে, আর নিজেদের ভুলের জন্য মাপ চাইবে। 2 ঘন্টা পর এসে পৌঁছে যায় বাসার সামনে। আবির চোখের পানি মুছে গাড়ি থেকে নেমে যায়। সবুজ আবিরের ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে আবিরকে নিয়ে বাসার ভেতরে চলে আসে। সবুজের আব্বু আম্মুর পা ছুঁয়ে সালাম করে আবির। এরপর সবুজ সবার সাথে আবিরের পরিচয় করিয়ে দেয়। তন্নি এক কোণে দাঁড়িয়ে আছে, চোখ তার আবিরের দিকে। আবির বিষয়টা লক্ষ্য করেও এড়িয়ে যায়। আমরা সবুজের থেকে কাল রাতে সব শুনেছি বাবা। তুমি এখন থেকে এখানেই থাকবে, আর এটাকে নিজের বাড়ি মনে করবে। আর তুমিও আজ থেকে সবুজের মতো আমাদের আরেকটা ছেলে। আবিরের চোখ ছলছল করছে, আর একটু সময় এখানে থাকলে চোখের পানি আটকে রাখা তার জন্য সম্ভব হবে না। সবুজ আবিরের বিষয়টা খেয়াল করে, তাই আবিরকে নিয়ে নিজের রুমে চলে যায়। আবিরকে উদ্দেশ্য করে বলে, তুই ফ্রেশ হয়ে নে, আমি একটু বাইরে থেকে আসছি। আর শোন, এসে যেন এভাবে বসে থাকতে দেখি না। পিছনে কি হয়েছে সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে হবে। আমি তোর সাথে আছি। আবির কিছু না বলে মাথা নাড়ে। সবুজ চলে যায়। আবির ব্যাগ খুলে একটা টি শার্ট, প্যান্ট আর তোয়ালে নিয়ে চলে আসে ওয়াশরুমে। ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। এত সময় কষ্ট করে যে চোখের পানি আটকে রেখেছে, এখন সেই চোখের পানি আর আটকে রাখতে পারছে না। চিৎকার করে কান্না করতে থাকে। ঝর্ণার পানির সাথে চোখের পানিগুলো ঝরতে থাকে আবিরের। তন্নি, আবির কোথায় রে? উনি তো মনে হয় রুমেই আছে, ডেকে দিব? রুমে নেই, আমি এইমাত্র রুম থেকে আসলাম। কি বলছো? আমি তো ওনাকে রুম থেকে বের হতে দেখিনি একবারের জন্য। ব্যালকনিতে দেখেছো? অথবা ওয়াশরুমে গেছে কিনা? ওয়াশরুমে দেখা হয়েছে, কিন্তু ব্যালকনিতে যায়নি। আচ্ছা, আমি ব্যালকনিতে গিয়ে দেখছি। আবির কিছু খেয়েছে? না ভাইয়া, আসার পর থেকে রুম থেকে বের হয়নি। আমি ব্যালকনিতে গিয়ে দেখছি। তুই ওর জন্য একটা প্লেটে করে খাবার নিয়ে আয়। বলেই সবুজ রুমের দিকে যেতে থাকে। আর তন্নি ডাইনিং টেবিলে গিয়ে একটা প্লেটে আবিরের জন্য খাবার নিতে থাকে। সবুজ ব্যালকনিতে এসে দেখে আবির সোফায় বসে আছে। চোখ তার এক দৃষ্টিতে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সবুজ আবিরের কাঁধে হাত রাখে। আবির চমকে উঠে পিছনে তাকিয়ে সবুজকে দেখে শান্ত কণ্ঠে বলে, কি, বাসায় কখন আসলি? একটু আগেই। তুই এখানে বসে আছিস কেন? ভালো লাগছে না কিছু, তাই তো?
সেই কখন আসছিস তুই, এখনো না খেয়ে আছিস কেন? ক্ষুধা নেই রে, পরে খাবো। তা তুই কোথায় গেছিলি হঠাৎ করে? একটু কাজ ছিল। আর ক্ষুধা নেই বললেই হবে? ডক্টর বলে দিয়েছে তোকে ঠিক মতো খাবার খাওয়ার জন্য। এখন আর কথা না বলে রুমে আয়, তন্নি তোমার জন্য খাবার নিয়ে আসছে। আবার তন্নিকে কেন বিরক্ত করতে গেলি শুধু শুধু? কে বলো আমি বিরক্ত হয়েছি? আসুন রুমে এসে খাবার খেয়ে নিন। এখন তো চল, আমার বোন কিন্তু খুব জেদি, ওর কথা না শুনলে ও তোকে খামচে দিবে। সবুজের মুখে এই কথা শুনে আবিরের মলিন মুখে একটু হাসি ফুটে ওঠে। তন্নি অপলক দৃষ্টিতে আবিরের সেই হাসির দিকে তাকিয়ে আছে। আবিরকে এখনো বসে থাকতে দেখে সবুজ আবিরের হাত ধরে টেনে রুমে নিয়ে আসে, এরপর বেডে বসিয়ে দেয়। কিছু বলবে তার আগে সবুজের মোবাইল বেজে ওঠে। কল রিসিভ করে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায়। তন্নি আবিরের সামনে বসে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলে, না খেলে আরো অসুস্থ হয়ে যাবেন তো। ভাইয়ার থেকে তো শুনেছি আপনি অনেক গুড বয়। এখন গুড বয়ের মতো খেয়ে নিন তো। আপনি যান, আমি খেয়ে নেব। আমি আপনার ছোট, তাই আমাকে আপনি করে বলা চলবে না, আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই বলবো, কিন্তু এত খাবার তো আমি খেতে পারবো না। কোথায় এত খাবার? এখানে সবগুলো খাবার খেয়ে উঠতে হবে, সেটাও এখনই, নাকি আমি খাইয়ে দেব? তন্নির কথা শুনে আবির অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তন্নিরও চোখের দৃষ্টি আবিরে আটকে আছে। সবুজ রুমে আসতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়। আবির আর তন্নির চোখে চোখে কথা হচ্ছে। সবুজ মুচকি হাসে। আবিরকে সে খুব ভালো করে চিনে। তন্নি নিশ্চয়ই এমন কিছু বলেছে, তাই সে তন্নির দিকে এমন করে তাকিয়ে আছে। কিন্তু তন্নি যে আবিরের প্রেমে পড়ে গেছে প্রথম দেখায়, সেটা সবুজ ভালো করে বুঝতে পারছে। আবিরের মতো ছেলে যদি তার বোনের জীবন সঙ্গী হয়, তাহলে তার বোন কতটা সুখে থাকবে সেটা সবুজের অজানা নয়। তাই আর রুমে না এসে অন্যদিকে চলে যায়। তন্নি আবিরকে উদ্দেশ্য করে বলে, আমাকে দেখার জন্য অনেক সময় পাবেন, এখন খাবার খেয়ে নিন। তন্নির কথা শুনে আবির কিছুটা লজ্জা পেয়ে যায়। মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে। তন্নি বুঝতে পারে আবির যে লজ্জা পেয়েছে, তাই মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে, খাবার খেয়ে নিন, আমি একটু পরে এসে প্লেট নিয়ে যাব। আর হ্যাঁ, পুরোটা শেষ করতে হবে। বলেই তন্নি চলে যায়। আবির বোকার মতো তন্নির যাওয়ার দিকে তাকিয়ে আছে। তন্নি চলে যেতেই আবির নিজের মাথা চুলকাতে চুলকাতে বলে, আবির, তুই কি পাগল হয়ে গেছিলি? কেমন করে তুই তন্নির দিকে তাকিয়েছিলি? ও তোর বন্ধুর ছোট বোন, আর বন্ধুর বোন তোরও বোন হয়। আর তুই এটা ভুলে যাস না, তোর এমন বিপদের সময় সবুজ তোকে আশ্রয় দিয়েছে, যেন তোর পরিবার তোকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে। তাই এমন কিছু করিস না যাতে সবুজ কষ্ট পায়। আরো অনেক কিছু বলতে বলতে খাবার খেতে শুরু করে। রাত 10টা এখন। আবির ব্যালকনিতে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই কারো পায়ের শব্দ শুনতে পায়। পেছনে ঘুরে দেখে তন্নি তার পেছনে দাঁড়িয়ে আছে। তন্নিকে দেখে কিছুটা ইতস্তত বোধ করে। তন্নি আবিরকে উদ্দেশ্য করে বলে, রাতে আকাশ দেখতে বুঝি আপনার খুব ভালো লাগে? এর আগেও অনেকবার দেখেছি এই রাতের আকাশ, তবে আজ অনেক কিছু মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে, যেটা এতদিন মনে হয়নি। আচ্ছা, আজ কি মনে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে? ওই যে চাঁদটাকে দেখছো, সে কিন্তু খুব একা। এত বড় আকাশে এত তারা থাকার পরেও ঠিক আমিও ততটাই একা, সবাই থাকার পরেও। এটা জানেন তো, যদি ওই চাঁদটা না থাকতো তবে এই আকাশে তারাগুলোকেও দেখা যেত না। তাই চাঁদ কিন্তু সবার ঊর্ধ্বে। তাতে কি লাভ বলো, তবুও তো সে একাই। আমি ভাইয়ের মুখে আপনার সব কথা শুনেছি, জানি আপনার মনে অনেক কষ্ট জমে আছে। কিন্তু কি বলুন তো, আমরা তো চাইলেও অতীতকে ঠিক করতে পারবো না। তাই আমি মনে করি অতীতকে ভুলে যাওয়াই ভালো। গতকাল আপনার সাথে কি হয়েছে সেটা ছিল আপনার অতীত, তাই বর্তমানকে সুন্দর করে সাজানোর চেষ্টা করুন। তবুও কিছু কিছু অতীত থেকে যায় যা মানুষকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যায়। আপনার মনে ঠিক কতটা কষ্ট জমে আছে সেটা বোঝার ক্ষমতা আমার নেই, তবে এতটুকু বলতে পারি, আপনি যাদের জন্য কষ্ট পাচ্ছেন তারা তো আপনার কথা মনে করছে না। তাহলে আপনি কেন শুধু শুধু তাদের কথা ভেবে আপনাকে কষ্ট দিচ্ছেন? তোমার কথা ঠিক তো নেই, তবুও যাই হোক না কেন, তারা আমার আব্বু আম্মু, তারা আমাকে বাসায় ঢুকতে দেয়নি বলে আমার এতটুকু কষ্ট নেই। কষ্ট শুধু আমার সেখানেই, কি অপরাধে আমার সাথে তারা এমন কইলো?
পৃথিবীতে সবাই আপনজন হয় না, কেউ কেউ নিজেদের স্বার্থে আপনজন সেজে থাকে। হয়তো তারাও নিজেদের স্বার্থে আপনজন সেজেছিল। তবে একটা কথা জানেন তো, খারাপ সময় মানুষকে এটা চিনিয়ে দেয় কে আপন আর কে পর। সেটা এতদিনে বুঝতে পেরেছি। আমি একটু একা থাকতে চাইছি, প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে নিজেকে কষ্ট দিবেন না, আর এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। বলেই তন্নি চলে যায়। আবির আবার আকাশের দিকে তাকিয়ে থাকে, একটা দীর্ঘশ্বাস ফেলে একা একা বলতে থাকে, ভালোবাসা তোমাকে ধন্যবাদ, এভাবে কষ্টের ঠিকানায় নিয়ে গেছো বলে। ভালোবাসা তোমাকেই ধন্যবাদ, স্বপ্নগুলো আমার এভাবে ভেঙে দিয়েছো বলে। ভরিয়ে দিলি তুমি আমার দুটি চোখ ব্যথার জলে। ভালোবাসা তোমাকে ধন্যবাদ, দুঃখের মাঝে থেকেও ভালোবাসা তোমাকেই শুধু মনে করব। নিজের বিরহ আগুনে নিজে এখন একা একা জ্বলে মরবো। বুঝিয়ে দিলে তুমি আমাকে সুখ আমার জন্য ওই দূর আকাশের চাঁদ। আমার হৃদয়টাকে আজ তুমি ভেঙে চুরে করে দিয়েছো প্রতিবন্ধী। বুঝাতে চেয়েছো আমাকে আমি ছাড়া আর কেউ নেই প্রতিদ্বন্দ্বী। অপূর্ণতার মাঝে রয়ে গেল আমার এই জীবনের স্বাদ। ভালোবাসা তোমাকেই ধন্যবাদ, এতটা কষ্টের আগুন আমার বুকে জ্বলে দিয়েছো বলে। বুঝিয়ে দিলে ভালোবাসা তুমি আমাকে এসব প্রেম ভালোবাসা আমার মতো কপাল পড়ার জন্য না। সবুজ, আবির কোথায়? ওকে খাবারের জন্য ডাকলি না? আমি তো তন্নিকে পাঠালাম। কিরে তন্নি, আবির কোথায়? উনি একা একা আকাশ দেখছে, আর আমি তো খেতে আসতে বলতেই ভুলে গেছি। আচ্ছা, এখনই গিয়ে ডেকে আনছি। তোকে দিয়ে যদি একটা কাজও ঠিক মতো হয়, আর তোকে যেতে হবে না, আমি গিয়ে ডেকে আনছি। তন্নি মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে। সবুজ বসা থেকে উঠে তন্নির মাথায় টোকা দিয়ে রুমে এসে আবিরকে নিয়ে চলে আসে ডাইনিং রুমে। এরপর সবাই একসাথে খেতে শুরু করে। অন্যদিকে আকলিমা বেগম আর আরফান শেখও খেতে বসেছে। আকলিমা বেগম বলে, আচ্ছা, আমরা মনে হয় ভুল করে ফেললাম না? কিসের কথা বলছো তুমি? হাবির তো নিশ্চয় ওর সাথে করে স্বর্ণ নিয়ে এসেছে, সেইগুলো এখন হাতছাড়া হয়ে গেল না? এটা তো ভেবে দেখিনি, কি ভুলটাই না করলাম। বাসায় ঢুকিয়ে ভুলিয়ে ভালে সবকিছু নিয়ে তারপর বাসা থেকে বের করে দিলে ভালো হতো। এখন তার বলে লাভ হবে না। তাড়াহুড়ো করে কি ভুলটাই না করলাম, আগে যদি মনে পড়তো তাহলে এত বড় ভুল করতাম না। যাক গিয়ে বাদ দাও, সব টাকা পয়সা তো আমাদের কাছে দিয়েছে। কত টাকার জমিয়েছে সেগুলো দিয়ে আর কি আনবে সাথে করে। আরো অনেক কিছু বলতে বলতে খাবার খেতে থাকে। অন্যদিকে আবির আর সবুজ শুয়ে আছে পাশাপাশি। সবুজ আবিরকে উদ্দেশ্য করে বলে, কিছু করার চিন্তা ভাবনা করলি নাকি? কি করবো আর বল তুই? কি করবি মানে? এই, তুই বিয়ে করবি না? বয়স কি কম হলো নাকি তো? আর বিয়ে নিজে খাচ্ছি তোদের ঘাড়ের উপর বসে, বিয়ে করে খাওয়াবো কি আর রাখবো কোথায়? তোর জন্য আমি আমার রুম ছেড়ে দেবো, সমস্যা নেই। বাদ দে তো এসব কথা। যাকে ভালোবাসলাম সে আমার ছোট ভাইকে বিয়ে করে বসে আছে। ভালোবাসার বিয়ে থেকে আমার মন উঠে গেছে রে। সবাই কি পুতুলের মতো নাকি? অনেক ভালো মেয়েও আছে। এই, তুই সব বিয়ের কথা বাদ দিবি, নিজের বিয়ের কথা চিন্তা কর না। তুই আমার থেকে 1 বছরের বড়, মাথার চুল অলরেডি সাদা হতে শুরু করছে। পছন্দের কেউ থাকলে আঙ্কেল আন্টিকে বল, নয়তো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। বাসায় আসার পর শুনতে পেলাম আমার মামাতো বোনের সাথে নাকি আমার বিয়ে ঠিক করে রেখেছে। অবশ্য মামাতো বোনকেও আমার পছন্দ ছিল আগে থেকে একটু একটু, তাই আমি আর কিছু বলিনি। এটা তো গুড নিউজ, কিন্তু তুই তো আমাকে কিছু বললি না। বলার সুযোগ কোথায় পেলাম? আসার পর থেকে তোর সাথে এত কিছু হয়ে গেল, তোর মন কি ঠিক আছে? আচ্ছা, তা বিয়ে কবে? সেটা জানি না, তবে আব্বু আম্মু বেশি লেট করতে চাইছে না। তাহলে তো আরো ভালো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, সকালে উঠে কথা হবে। কথা বলতে বলতে দুবন্ধু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 10টা। সবুজের রুমে আবির সবাইকে ডাকে। সবাই এসে দাঁড়িয়ে আছে। আবির নিজের লাগেজ খুলে, সবাই তাকিয়ে আছে সেই দিকে। আবির লাগেজ খুলে একটা জায়নামাজ সাথে তবজি আর একজোড়া স্বর্ণের হাতের বালা নিয়ে সবুজের আম্মুর সামনে দাঁড়িয়ে বলে, এনেছিলাম মায়ের জন্য আংটি, কিন্তু তারা তো আমাকে পর করে দিল। আপনি আমার মায়ের মতো, এগুলো নিলে আমি খুব খুশি হব। এসব তুমি আমাকে কেন দিচ্ছ বাবা? এসব তুমি তোমার কাছে রেখে দাও, তোমার কাজে দিবে। আমার আর কাজের নেই এগুলো আন্টি, বাবা মা তো বেঁচে থেকেও নেই, তাই আপনাকে নিজের মা মনে করে দিচ্ছি। যদি গ্রহণ করেন খুব খুশি হব। ঠিক আছে, আমি তোমাকে আমার ছেলে মনে করে এগুলো নিচ্ছি।
তবে বালাজোড়া তুমি তোমার কাছে রাখো। আমি চাই এগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করো, এতে তোমারও একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। আমি ছেলে মনে করে বাকি জিনিসগুলো নিচ্ছি, তুমি মা মনে করে কথাটা রাখো। আবির মাথা নাড়ে। এরপর একটা জুব্বা, একটা ঘড়ি আর 2টা সেন্ট নিয়ে সবুজের আব্বুর সামনে গিয়ে বলে, মা তো ছেলে মনে করে আমার থেকে নিল, আপনি কি আমাকে ছেলে মনে করে এগুলো নেবেন না বাবা? কেন নিব না? আমার ছেলে আমাকে এসব দিচ্ছে, আমি কি করে না করি। তানভীর হাওলাদার আবিরের হাত থেকে জিনিসগুলো নিয়ে আবিরের মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর আবির একটা লেহেঙ্গা, একটা মেয়েদের ঘড়ি আর একটা স্বর্ণের চেন দিয়ে তন্নির সামনে দাঁড়িয়ে বলে, এগুলো এক ছলনাময়ী নারীর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছে, তাই এগুলো আর তার জন্য নয়। তুমি সবুজের বোন, মানে আমারও বোনই, তাই তুমি এগুলো গ্রহণ করলে খুবই খুশি হব। বোন কথাটা শুনে তন্নির রাগ হলেও সবার সামনে আছে বলে কিছু না বলে চুপচাপ আবিরের হাত থেকে চেন ছাড়া বাকি জিনিসগুলো নিয়ে বলে, আম্মু যেটা বলেছে আমিও সেটাই বলছি। এই চেনটাও সাথে বিক্রি করে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগান। আবির মুস্কি হেসে লাগেজের কাছে এসে আকিবের জন্য আনা শার্ট, প্যান্ট আর ঘড়ি নিয়ে সবুজের সামনে দাঁড়িয়ে বলে, তোকে তো আর নতুন করে বলার কিছু নেই, এগুলো কার জন্য এনেছি সেটা তুই জানিস। এখন তুই এগুলো নিয়ে আমি মনে করব আমি আমার ভাইকে দিলাম। যেখানে এসে বাবা মা বোন পেয়েছি, সেখানে এসে ভাইও পেলাম। সবুজ আবিরের হাত থেকে সবকিছু নিয়ে বলে, তুই আমার ভাই, আগেও ছিলি, এখনো আছিস, আর সারা জীবন থাকবি। তুইও এই বাড়ির সন্তান, আজ থেকে আমরা 2 ভাই। আবির সবুজকে জড়িয়ে ধরে। এরপর সবাই আবিরের সাথে আরো কিছু কথা বলে চলে যায়। সবুজের মোবাইল বেজে ওঠায় সবুজ রুম থেকে বের হয়ে যায়। তখনই সেখানে তন্নি আসে। আবির তন্নিকে দেখে বলে, তুমি আর চলে গেলে, আবার কখন আসলে? আমি কখন এসেছি সেটা বাদ দিন, এই বন্ধুর বোন আপনারও বোন হয় নাকি? হ্যাঁ, তো কি হবে আবার? তাহলে বন্ধুর বউ কি আপনারও বউ হবে নাকি? আরে না, এটা হতেই যাবে কেন? বন্ধুর বউ তো আমার ভাবি হবে। তাহলে বন্ধুর বোন কেন আপনার বোন হবে? বোন ছাড়া আর কি হবে? বন্ধুর বোন অনেক সময় বউও হয়। এরপর আর আমাকে বোন বললে আপনার খবর আছে বলে দিলাম। বলেই তন্নি চলে যায়। আবির বোকার মতো তাকিয়ে আছে। তখনই সবুজ রুমে এসে বলে, রে এমন বোকার মতো তাকিয়ে আছিস কেন? আর তন্নিকে দেখলাম রেগে চলে গেল, কিছু বলেছে নাকি তোকে? হ্যাঁ, কই না তো, কি বলবে আমাকে আবার? আমার বোনটা খুব রাগী আর জেদি। আচ্ছা সব ছাড়, আম্মু কিন্তু ভালো একটা কথা বলেছে তোকে। তুই স্বর্ণগুলো বিক্রি করে একটা ব্যবসা শুরু করতে পারিস। এগুলো দিয়ে কিছুই হবে না, এগুলো বিক্রি করলে বেশি হলে 1 থেকে 1.5 লাখ টাকা পাবে। ব্যবসা করতে আরো অনেক টাকা লাগবে। আমি তো আছি, টাকা লাগলে আমি দেব, পরে তুই আমাকে দিয়ে দিস। আরে না, কি বলিস? তোর থেকে টাকা নেবো আমি? কেন, আমার থেকে নিলে কি সমস্যা? ও বুঝেছি, তুই আমাকে ভাই মনে করিস না। আমি ঠিক সেটা বলতে চাইনি। আসলে তুই আমার জন্য এমনি অনেক করেছিস, আর কত ঋণী হব তোর কাছে। ভাই কখনো ভাইয়ের কাছে ঋণী হয় না। আর তুই আমার জন্য যা করেছিস তার তুলনায় আমি তোর জন্য এখনো কিছুই করতে পারিনি। প্লিজ দোস্ত, তুই আমার থেকে টাকাটা নে। আমি চাই তুই নিজের পায়ে দাঁড়া, আর তোর ফ্যামিলিকে দেখিয়ে দে তুই নিজের যোগ্যতায় কি কি করতে পারিস। সবই তো বুঝলাম, কিন্তু কিসের ব্যবসা করব সেটা তো মাথায় আসছে না। তুই তো ইরাকে কাজের ফাঁকে ফাঁকে মুদির দোকানে বসতি, একটা দোকান নিয়ে আপাতত শুরু কর, পরে আস্তে আস্তে বড় কিছু করতে পারবি। বুদ্ধিটা খারাপ না, তাহলে কালকে একটা দোকান ঠিক করি আগে। সমস্যা নেই, কালকে 2 বন্ধু মিলে বের হব। ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। এরপর 2 বন্ধু ঘুমানোর চেষ্টা করে। অন্যদিকে পাশাপাশি এক বেডে শুয়ে আছে আকিব আর পুতুল। পুতুল অন্যদিকে ঘুরিয়ে শুয়ে আছে। আকিব পুতুলের গায়ে হাত দিতেই পুতুল রেগে গিয়ে বলে, এই তোমার প্রবলেম কি? হ্যাঁ, বলেছি না আমাকে ছোবে না। শুভ না কেন শুনি? তুমি আমার বিয়ে করো বউ, তোমাকে আমি না ছুলে কি ছুবে? হ্যাঁ, কাউকে ছুতে হবে না। তোমার তো অন্য মেয়েদের প্রয়োজন, নাকি এখন অন্য মেয়ের সামনে নেই বলে আমাকে প্রয়োজন হয়েছে? কিসব বলছো তুমি? আমার জন্য মেয়েকে কেন প্রয়োজন হবে? বিকেলে তুমি সমুদ্রের পাড়ে কি করেছো সেটা আমি দেখিনি মনে করেছো? অন্য মেয়ের সাথে ঘেঁষে ছবি তুলেছিলে, পারছিলে না? মেয়েটা নিয়ে ওখানে শুয়ে পড়ো। পুতুল, মুখ সামলে কথা বলো, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আমার কাঁধে দোষ চাপিয়ে
আমাকে ছেড়ে যাওয়ার ভাবনায় মেতে উঠেছো। আমার ভাইকে দেখার পর মাথা ঠিক নেই, সেটা বলো। জাস্ট শাট আপ। আমার চরিত্র নিয়ে একটাও কথা বলবে না। আমি তোমার মতো না। আরে হ্যাঁ, জানা আছে তোমার চরিত্র কেমন। প্রেম করেছিলে তো আমার বড় ভাইয়ের সাথে, আর পরে আমাকে বিয়ে করছো। বিয়ের আগেই তুমি আমার সাথে রাত কাটিয়েছো, সেটা আমি ভুলিনি। আর আমার ভাইয়ের সাথে ভিডিও কলে কি করছো সেটা তো তুমি জানো, আর আল্লাহ জানে। পুতুল শোয়া থেকে উঠে আকিবের গালে থাপ্পড় দেয়। এরপর আকিবের টি শার্টের কলার টেনে ধরে রাগী কণ্ঠে বলে, তুই এত নোংরা আমার জানা ছিল না। আর তুই আমার পিছনে ঘুরেছিলি, ভুলে গেছিস? 3 মাস কুত্তার মতো আমার আশেপাশে ঘুরঘুর করেছিস, আর তোর সাথে রাত কাটিয়েছি, সেটাও বিয়ে ঠিক হবার পর। আর আবির তোর মতো এত নোংরা নয়। আবির কখনো ভুল করেও আমার বুকের দিকেও তাকায়নি। ওর চোখ সবসময় আমার চোখের দিকে তাকিয়ে থাকতো। আবির যখন আমার দিকে তাকাতো মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে। আর তুই আমার দিকে যেভাবে তাকাস মনে হয় আমি কোনো পতিতালয়ের পতিতা। সারাক্ষণ আমার বুকের দিকে তোর চোখ থাকে, সেটাও বিয়ের আগে থেকে। ভুল করে ফেলেছি তোকে বিয়ে করে। আকিব প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে পুতুলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর বেড থেকে নেমে পুতুলের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে, তাতে দাঁত কিরমির করতে করতে বলে, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলছিস, আমাকে নোংরা বলছিস। আরে তোর মতো 7 কপালের ভাগ্য আমি তোকে বিয়ে করেছি, নয়তো তোর মতো ফকিরনির মেয়ে এত বড় বাড়ির বউ কখনোই হতে পারতো না। ভুল তোর নয়, আমারই হয়ে গেছে। তোকে বিয়ে না করে শুধু তোর শরীরটা ভোগ করে তোকে ছেড়ে ফেলে দেওয়া প্রয়োজন ছিল। তোর মতো কত মেয়ে এই আকিব শেখের পেছনে ঘুরে, সেটা তুই গুণেও শেষ করতে পারবি না। আর তুই আমাকে ভালোবেসে তো বিয়ে করিসনি। যখনই বুঝতে পেরেছি আবিরের সমস্ত টাকা আর বাড়ি আমার নামে করে দিয়েছে আমার আব্বু, ঠিক তখনই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিস। তোর মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি। টাকা ছিটালে তোর মতো মেয়ে আমার বিছানায় রোজ আসবে। বলেই পুতুলকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এত জোরেই ধাক্কা দেয় মেঝেতে কপাল লেগে কেটে যায়। কপাল কেটে রক্ত পড়তে থাকে। আকিব রাগে কটমট করতে করতে রুম থেকে বের হয়ে যায়। পুতুল মাথা চেপে ধরে কান্না করতে থাকে। কান্না করতে করতে নিজেকেই নিজে বলতে থাকে, এটাই তোর প্রাপ্য শাস্তি পুতুল। একটা নিরপরাধ মানুষকে তুই ঠকিয়েছিস। যে মানুষটা শুধু তোকেই ভালোবাসতো তুই তাকে ধোকা দিয়েছিস, তার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছিস। আর তাই ওপরওয়ালা তোর উচিত বিচারই করেছে। আবিরকে তুই যতটা কষ্ট দিয়েছিস এখন থেকে তোর জীবনেও সেই কষ্ট নেমে আসবে। ভুল মানুষের সাথে নিজের জীবনকে জড়িয়েছিস তুই, সঠিক মানুষকে দূরে সরিয়ে দিয়ে। আবির, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও তুমি। আর যদি ক্ষমা করতে না পারো নিজের চোখে এসে আমার মরণ দেখে যাও। কি হবে বলো? আর এই জীবন রেখে, যে জীবনে তোমাকে ঠকিয়ে নিজের জীবনকে নষ্ট করে কষ্টের সাথে জড়িয়ে নিলাম অপরাধী মন নিয়ে, এখন আমাকে শুধু সারা জীবন কাটতে হবে। এই অনুশোচনা হয়তো কখনো শেষ হবে না, আর তোমার থেকে হয়তো কখনো ক্ষমাও পাবো না। আমি নিজ হাতেই নিজের জীবনকে নষ্ট করে দিয়েছি। পূর্ণতাকে 2 হাতে দূরে ঠেলে দিয়ে শূন্যতাকে আপন করে নিয়েছিলাম। আর তাই তো আজ আমি তোমার মতো শূন্য হয়ে গেলাম। সারা জীবনের জন্য ব্যথার পাহাড়কে বুকে জড়িয়ে নিলাম। 2 চোখে জল নিয়ে এই বুকে যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে। হারিয়ে ফেলেছি সবকিছু আমি, আর কিছুই বাকি নেই হারাবার। কথাগুলো বলতে বলতে কান্না করতে থাকে পুতুল। আকিব বাইরে এসে একের পর এক সিগারেট শেষ করছে। রাগে তার পুরো শরীর কাঁপছে রীতিমতো। সকাল 10টা এখন। আবির আর সবুজ বাসা থেকে বের হয়ে একটা দোকানের জন্য কথা বলতে আসে, আর কথা বলে দোকান ভাড়াও নিয়ে নেয়। দোকান ভাড়া অ্যাডভান্স হিসেবে 1 লাখ টাকা দেয় দোকানের মালিককে। দোকান নিয়ে তো শুরু হলো, কাল থেকে দোকানে মাল উঠানো শুরু কর। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, বিকেলে এসে দোকানটা পরিষ্কার করে যাব। কাউকে বললেই তো করে দেয়, তুই কেন কষ্ট করতে যাবি? 10 বছর অনেক ঝুটা প্লেট সাফ করেছি, আমি নিজের কাজ করতে পারবো না। এখন চল স্বর্ণগুলো বিক্রি করে আসি। ঠিক আছে, চল তাহলে। বলে 2 বন্ধু রওনা দেয় স্বর্ণকারের দোকানে। অন্যদিকে আকিব আর পুতুল বাসায় চলে এসেছে। একদিনের মধ্যে বাসায় চলে এসেছে বলে বেশ অবাক হয় আরফান শেখ আর আগনিমা বেগম। কি রাকিব, তোর আজকে চলে আসলি যে?
এই না বললি সপ্তাহখানেক থাকবি। বৌমা, কি হয়েছে তোমার, আর কপালে ব্যান্ডেজ কেন? সেটা আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন। বলে পুতুল নিচের রুমে চলে যায়। আরফান শেখ আর আকলিমা বেগম বেশ অবাক হয় পুতুলের এমন ব্যবহারে। দুজন গেল কত হাসি খুশি হয়ে, আর ফিরে আসলো এমন করে। আকিব, কি হয়েছে? তোদের মধ্যে কি ঝগড়া হয়েছে? তেমন কিছু হয়নি আম্মু, জাস্ট একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। একটু পর এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। আর কেউ কিছু বলবে তার আগেই পুতুল হাতে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে। পুতুলের হাতে ব্যাগ দেখে আকলিমা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করে, বৌমা, তোমার হাতে ব্যাগ কেন? আর কোথায় যাচ্ছ তুমি? যেখানেই যাই না কেন আপনাদের বাসায় আর নয়। আপনার ছেলের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আমাকে নিয়ে যার মনে এত নোংরা চিন্তা ভাবনা কাজ করে, তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। কি হয়েছে খুলে না বললে আমরা বুঝবো কি করে? কি হয়েছে সেটা তো বলবে। আমি কিছু বলতে চাই না, আপনার ছেলের থেকে শুনে নিবেন। অনেক হয়ে গেছে পুতুল, তুমি যদি এখন এই বাসা থেকে চাও তাহলে আর কোনোদিনও এ বাসায় আসতে পারবে না, কথাটা মনে রেখো। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? শোনো মিস্টার আকিব, এই বাসা থেকে যাচ্ছি, আবার ফিরে আসার জন্য নয়, সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি। আর খুব শীঘ্রই ডিভোর্স লেটারও পেয়ে যাবে তুমি। তোমার মতো নোংরা মনের মানুষের সাথে আমি সংসার করব না। বলেই সবাইকে পাশ কাটিয়ে পুতুল শেখ ভিলা থেকে বের হয়ে যায়। অন্যদিকে আরফান শেখ আর আকলিমা বেগম আকিবের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আকিব চলে যেতে নিলে আরফান শেখ বলে, দাঁড়া সাকিব, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না আব্বু। কথা বলতে চাই না বললেই তো আর হবে না। কি এমন হয়েছে তোদের মধ্যে যে বৌমা বাড়ি ছেড়ে চলে গেল আর কখনো বাড়ি ফিরবে না? আর তোরা কিছু না হলে তো ডিভোর্সের কথা উঠতো না। জেনে কি করবে তুমি? হ্যাঁ, আর ডিভোর্স দিবে দিক, ওর মতো মেয়ের সাথে আমিও সংসার করব না। এসব নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর যদি বেশি বাড়াবাড়ি করো এসব নিয়ে, তাহলে ঘাট ধরে বাসা থেকে বের করে দেবো তোমাদের। ভুলে যেও না, বাড়ি আর সবকিছু আমার নামে লেখা। বলিটাকে কটমট করতে করতে আকিব নিচের রুমে চলে যায়। পাথর হয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে আরফান শেখ আর আকলিমা বেগম। আরফান শেখ আকলিমা বেগমকে উদ্দেশ্য করে বলে, শুনলে তুমিও আমাকে কি বলে গেল? ওর জন্য সব এত কিছু করলাম, আর ও আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলে। আজকের এই দিনটা দেখার জন্য কি ওর জন্য এত কিছু করেছি? আচ্ছা বাদ দাও না, তুমি ওর কথা ধরে বসে আছো, রেগে আছে এখন, বুঝতে পারছে না। পরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে সবকিছু বাদ দিতে বলেছ আকলিমা। ওর এত বড় সাহস হয় কি করে ও আমাকে এসব বলে? এই সব কিছু আমার বড় ছেলের সাথে করা অন্যায়ের ফল। আমি ছোট ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য বড় ছেলের জীবন নষ্ট করে দিয়েছি। ওকে সর্বস্ত করে বাসা থেকে বের করে দিয়েছি, তার ফল পাচ্ছি আমি। আমার জন্য সামনে আরো কত কিছু যে অপেক্ষা করছে আল্লাহ জানে। সবে তো মাত্র শুরু হয়েছে। আকলিমা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে আরফান শেখ নিজের রুমে চলে যায়। আকলিমা বেগম সেখানে সোফায় বসে পড়ে। এটাই হচ্ছে নিয়তির খেলা। আপনি কারোর সাথে যতটা অন্যায় করবেন কোনো কারণ ছাড়া, আপনাকেও ঠিক ততটাই পেতে হবে। যে ছেলেটা এই পরিবারকে গড়ে তোলার জন্য দূরপ্রবাসে নিজের শরীরের রক্তকে ঘাম বানিয়েছে, আর বিনিময়ে সেই পরিবার থেকেই এতটা কষ্ট আর অবহেলা পেয়েছে, তার ফল তো এই পরিবারকে পেতেই হবে। সবকিছুর জন্য অভিশাপের প্রয়োজন হয় না। কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রথম সিজনটা এখানেই শেষ করছে। কি হবে শেখ ভিলায় জানতে তো অবশ্যই মন চাইছে। আর আবির কি পারবে নিজেকে প্রতিষ্ঠিত করতে? শূন্য থেকে নিজেকে পূর্ণ করতে পারবে তো আবির নিজেকে? জানতে হলে এখনই MA স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পরের সিজন নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, টাটা, বাই বাই। এই একটা জিনিস ভুল হয়ে গেল তো। সবই তো ঠিক আছে, কি আবার ভুল হলো? আব্বু আম্মু আর তোনের জন্য মিষ্টি নিয়ে যাব না? আমার জীবনে ভালো কিছু শুরু করতে যাচ্ছি, তাদের মুখ মিষ্টি করতে হবে না? এসবের আবার কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট। এখন তোর টাকা সেভ করার সময়। এত সেভ করার সময় নেই, চল মিষ্টি নিয়ে বাড়ি যাই। বলে দুই বন্ধু চলে আসে একটা মিষ্টির দোকানে। 2 কেজি মিষ্টি নিয়ে বাসার দিকে রওনা দেয়।
কাল থেকে জিজ্ঞাসা করছি কি হয়েছে, কিছু বলবি নাকি এভাবে চুপচাপ বসে চোখের পানি ফেলবি? এত প্রশ্ন করছো কেন? বলেছি তো আমি আর ওই বাসায় যাব না, আর ওই অমানুষটার সাথে সংসারও করব না। তখন তো বলেছিলাম যা করবি ভেবেচিন্তে কর। শুনেছিল আমাদের কথা, নাচতে নাচতে বিয়ে করেছিল ওই ছেলেটাকে। আগে তো বলেছিলাম না ছেলেটা ভালো না, ভাইয়ের টাকায় ফুটানি করে চলে। কি বলেছিলি তখন মনে আছে তো? সবকিছু ওর নামে আছে, এখন করে না তো কি হয়েছে? পরে করবি শুনেছি তো। বড় ভাইটা বাসায় এসেছিল, ঘরের ভিতরেও ঢুকতে দেয়নি। ছেলেটাকে সাথে তুইও ছিলি, এখন কেন সংসার করবি না? এখন আমার ভুল ধারণা ভেঙে গেছে, আমি ভুল ছিলাম সেটা বুঝতে পেরেছি, তাই ওর সাথে সংসার করব না। সমাজের মানুষ কি বলবে সেই সব কথা শুনলে এটা বিয়ে করার আগে ভাবতে পারলি না? একটা ডিভোর্স মেয়েকে সমাজে কখনোই ভালো চোখে দেখে না, আর তোর জন্য এখন আমরাও সবার কাছে ছোট হব। নিজের মেয়ের চাইতে তোমাদের কাছে সমাজের মানুষ বড় হয়ে গেল। এতই যদি সমস্যা আমাকে নিয়ে, ঠিক আছে আমি এই বাসা ছেড়ে চলে যাব। তুই এই বাসা থেকে চলে গেলেও আমাদের কিছু যায় আসে না, তোর কর্মের ফল তোকেই ভোগ করতে হবে। এই চলো তো এখান থেকে, ওর সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই। যা ইচ্ছা করুক, ওর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। কথাটা বলেই আর এক সেকেন্ড লেট না করে পুতুলের রুম থেকে বের হয়ে যায় পরি বেগম আর রাজীব হাসান। সম্পর্কে পুতুলের আব্বু আম্মু দুজন। বিয়ের আগে অনেকবার না করেছে পুতুলকে আকিবকে যেন বিয়ে না করে, কিন্তু টাকার নেশায় পুতুল কারো কথাই শোনেনি। পুতুল বালিশে মুখ চেপে কান্না করছে, মনে মনে নিজেই নিজেকে বলতে থাকে, তোর জন্য এটাই হলো উচিত পুতুল, তোর কর্মের ফল তোকেই ভোগ করতে হবে। টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলি তুই, ছেলেটা ভালো না খারাপ বোঝার চেষ্টা করিসনি। ভালোবাসি বলেছি আর তুই টাকা আছে বলে রাজি হয়ে গিয়েছিলি। এখন তোর বাবা মাও তোর পক্ষে নেই, তোর নিজের কপাল নিজেই পুড়িয়েছিস তুই। সারা জীবন এখন তোকে শুধু চোখের পানি ফেলতে হবে। তুই একজনের মন ভেঙেছিস, আর তাই উপরওয়ালাও তোর মন ভেঙে দিয়েছে। কি হয়েছে আমাদের একটু বলবি পাপা? বৌমা বাড়ি ছেড়ে চলে গেল, তুইও মন খারাপ করে বসে আছিস। আমরা মা বাবা হয়ে তোর এই অবস্থা কি করে দেখবো বল? কে গেছে না গেছে তা নিয়ে ভাবার সময় নেই আম্মু। টাকা ছিটালে ওর মতো হাজারো মেয়ে এই আকিব শেখের পায়ের নিচে পড়ে থাকবে। এটা কেমন কথা বলতো? ঘরের বউয়ের সাথে তুই অন্য মেয়েদের তুলনা দিচ্ছিস? এই বুড়ি সোজা কথা বুঝিস না? আর কিসের ঘরের বউ করে যাচ্ছিস? যে এই ঘর ছেড়ে চলে গেছে সে আবার কিসের ঘরের বউ? আসার পর তো স্বামী মাথা খেয়েছে, এখন তুই মাথা খেতে চলে আসছিস। সামনে থেকে যা বলছি, নয়তো আমি কতটা খারাপ সেটা দেখবি। যে ছেলের জন্য এত কিছু করেছে সেই ছেলের মুখে বুড়ি, আর তুই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। আকলিমা বেগম যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে, চোখের কোণে পানি টলমল করতে থাকে। টলমল চোখে আকিবের রুম থেকে বের হয়ে যায় আকলিমা বেগম। আরফান শেখ আকলিমা বেগমের চোখের পানি দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার চোখের পানি কেন? নিজেদের পাপের ফল ভোগ করছি। কি হয়েছে সেটা আমাকে বলবে তো? যার জন্য আমরা এত কিছু করলাম সে আমাদের বলে বুড়ি, আবার বলে তোকে একবার বললে বুঝিস না। আকলিমা বেগমের কথা শুনে আরফান শেখের মাথা গরম হয়ে যায়। রাগী চোখে তাকিয়ে আকিবের রুমের দিকে যেতে নিলে আকলিমা বেগম আরফান শেখকে শক্ত করে চেপে ধরে কান্না করতে করতে বলে, তুমি ওর সামনে যেও না, ও তোমাকে কি থেকে কি করে ফেলবে বা কি বলে ফেলবে তুমি সহ্য করতে পারবে না। তো চুপচাপ ওর অন্যায় সহ্য করব? এছাড়া যে আর কোনো রাস্তা নেই রে আমাদের কাছে। আমরা হীরাকে পাথর ভেবে দূরে ঠেলে দিয়েছি, আর ফিতুলকে স্বর্ণ মনে করে আঁকড়ে ধরেছিলাম। নিজেদের ভুলের মাসুল তো এখন নিজেদেরই দিতে হবে। বলে আকলিমা বেগম আরফান শেখকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরফান শেখ ও নীরবে চোখের পানি ফেলতে থাকে। অন্যদিকে আবির আর সবুজ বাসায় এসে সবাইকে মিষ্টি দেয়। তন্নির জন্য মিষ্টি নিয়ে তন্নির রুমে যায় আবির। আবিরকে দেখে এক পলকে তাকিয়ে আছে তন্নি। আবির মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, আমি কাল থেকে দোকানে বসছি, আর সেই জন্য সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। নাও, তোমার যতটা ইচ্ছে মিষ্টি নাও। আপনি নিজ হাতে আমাকে একটা মিষ্টি খাইয়ে দিন।
তন্নির কথা শুনে আবির বোকার মতো তন্নির দিকে তাকিয়ে আছে। তন্নি আবিরের অবস্থা দেখে মিটমিট করে হাসছে। এ এ হ্যাঁ নয় হ্যাঁ, এখন থেকে একটা মিষ্টি আপনি নিজে হাতে আমাকে খাইয়ে দিন। সবুজ দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার বোন যে আবিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই তার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। আমি এবার হাতে করে খাওয়াতে যাবো কেন? তুমি নিজে এখান থেকে মিষ্টি নিয়ে নাও না। আপনি যদি নিজের হাতে আমাকে মিষ্টি খাইয়ে না দিন তবে আমি মিষ্টি খাবো না। বেচারা আবির এখন আর কি করবে, কোনো উপায় না পেয়ে একটা মিষ্টি হাতে নিয়ে তন্নির মুখের সামনে ধরে। তন্নি সেখান থেকে অর্ধেক মিষ্টি খেয়ে বাকি অর্ধেক নিজের হাতে নেয়। এরপর বাকি মিষ্টির অংশটুকু আবিরের মুখের সামনে ধরে চোখের ইশারায় খেতে বলে। আবির কিছু না বলে বাকি মিষ্টির অংশটুকু খেয়ে নেয়। এরপর মিষ্টির প্যাকেটটা তন্নির রুমে রেখে চলে যায়। আবিরকে রুম থেকে বের হতে দেখে সবুজ সেখান থেকে সরে যায়। আবির রুমে এসে বেরিয়ে বসে পড়ে। নিজের মাথায় হাত রেখে মাথা চুলকাতে চুলকাতে নিজেকে বলতে থাকে, আচ্ছা তুমি আমার সাথে এরকম কেন করছো? সবসময় আমার দিকে কেমন করে তাকিয়ে থাকো আর এরকম একটা ভাব করো যেন আমার উপর তোমার পুরো